গল্প গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। দ্বিতীয় পর্ব। লেখনীতে শার্লিন হাসান। সকালবেলা জিম থেকে ফেরার পথে একটা ছোট ছেলের সাথে দেখা হয় আদনানের, যার হাত ভর্তি তাজা ফুল। তাকে দেখা মাত্রই বাইক থামায় আদনান। কাছে ডেকে নাম জিজ্ঞেস করে। ছেলেটা জানায় তার নাম সায়ান। আদনান সায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, স্কুলে যাও না কেন? সায়ান মৃদু হেসে জবাব দেয়, বাবা ছাইরা গেছে গা। পরিচয় দেয় না। আম্মা আর আমি থাহি। আম্মার অসুখের লাইগা ফুল বেচতে বেইছি। আদনান একটা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। সায়ানকে জিজ্ঞেস করে, কি হয়েছে মায়ের? জ্বর হইছে। ঔষধ নিয়েছো? আইজকা ফুল বিক্রি কইরা নিমুনে। আদনান ফুলগুলোর দিকে তাকিয়ে বলে, কত করে ফুলগুলো? বেলির মালা 10 টাকা কইরা। সকালে নাস্তা করেছো? না। ফুল কিন্না আনছি। আদনান সায়ানকে বাইকের পেছনে উঠতে বলে। সায়ান নাকচ করে দেয়। সে যাবে না কোথাও। আদনান আশ্বাস দিতে সায়ান উঠে বসে। নাস্তা করার জন্য পাশের একটা রেস্টুরেন্টে প্রবেশ করে দুজন। আদনান সকালে বেরিয়েছে, এখনো নাস্তা করা হয়নি। সেজন্য সায়ানকে নিয়ে সকালের নাস্তা সারে। সাথে নাস্তা পার্সেল করে নেয় সায়ানের মায়ের জন্য। ঔষধের দোকান থেকে ঔষধ নেয় সায়ানের অসুস্থ মায়ের জন্য। সেই সাথে কিছু টাকা সায়ানের হাতে ধরিয়ে দেয় আদনান। বিনিময়ে ফুল উপহার দেয় সায়ান। আদনান গোলাপ হাতে নিলে সায়ান বেলির মালা এগিয়ে দিয়ে বলে, ভাবিকে দিয়েন। খুশি হইব। আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, তোকে কে বলেছে আমি বিয়ে করেছি? উমা বিয়ে করেন নাই। না। সায়ান আদনানের বাইকটার দিকে তাকায়। কি সুন্দর লাগছে বাইকটা। আদনান সায়ানের দৃষ্টি পরখ করে। সায়ান বলে, একদিন আমিও টাকা কামামু, আপনের মতো বাইক কিনমু। ইনশাআল্লাহ। আদনান কথাটা বলে কিছুটা থামে। তার কথায় সায়ান জবাব দেয়, দোয়া করবেন ভাই। আচ্ছা। আদনান ফুল হাতে বাইক স্টার্ট দেয়। একটা বউ থাকলে তো ফুলগুলো দিতে পারত, ভেবে মুচকি হেসে বাসায় ফিরে সে। তৃপ্তি, ইলমা দুজনেই কলেজ গিয়েছে। সেজন্য বাসা ফাঁকা। আদনান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়। বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা হাতে নেয়। সবার আগে জেভিনকে আনফ্রেন্ড সাথে ব্লক মারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবকিছু থেকে। শুয়ে শুয়ে ফ্রেন্ড লিস্ট থেকে মেয়েদের আনফ্রেন্ড করতে থাকে। কিছুক্ষণ আনফ্রেন্ড করে বিরক্ত হয় আদনান। এত মেয়ে মানুষ কেন যে লিস্টে নিয়েছিল সে? নিজের প্রতি নিজেরই রাগ লাগছে। ফাইজা, ফরিদা পারভিনের সাথে ইলমা বিষয়ে আলোচনা করছে। মূলত ইলমার বিয়েশাদির কথা তোলে ফাইজা। ফরিদা পারভিন বিরক্ত হয়ে বলেন, আগে তৃপ্তির বিয়া দেমু, এরপর জেরার বিয়া। আমার নাতনির বয়স হইছে নাকি বিয়ার? 18 হয়ে গেছে। আর কত বয়স চান আপনি? তুমি কোন কথা কইবা না জেরার বিষয়ে? কয়দিন দায়িত্ব পালন করছিলা, যে বিয়ের জন্য লাফাইতাছ? আমার নাতনি ডারে মারো নাই। কম মারছো। কম খারাপ ব্যবহার করছো। এখন কম ঝামেলা করো নাকি ইনানের লগে? ফাইজা অপমান বোধ করে। মুহূর্তে মনের ভেতর একরাশ হিংস্রতা জন্ম নেয়। এই মুহূর্তে ইলমাকে পেলে কি যে করতেন তিনি। ফরিদা পারভিনের উপর কিছুটা চটে বলেন, যখন মানসম্মান নিয়ে টানাটানি পড়বে তখন বুঝবেন আমার কথার মানে। ফাইজা উঁচু গলায় কথা বলায় ফরিদা পারভিন কাঠোকাঠ গলায় জবাব দেন, জেরার বিষয়ে না গলাই না। তাদের চিৎকার শুনে আদনান রুম থেকে বেরিয়ে আসে। ফাইজাকে দেখে মেজাজ চড়ে যায়। বিরক্তি নিয়ে ফরিদা পারভিনকে বলে, দাদিন কি হয়েছে? চিৎকার করছো কেন? দেখ নাতি, ফাইজা কইতাছে, জেরার বিয়ের কথা। আমার নাতনি নাকি মান সম্মান খোয়াইব। জেরা কি এমন? তুই বল। তখন ফাইজা জবাব দেয়, ইলমা কি দুধের ধোয়া তুলসী পাতা নাকি? কম গুণ গান গাইবেন। এখনকার মেয়ে মানুষ সুবিধার হয় না। আপনার সমস্যাটা কি? গলা উঁচু করে বলে আদনান। ফাইজা জবাব দেয়, আমি শেখ পরিবারের সম্মানের কথা ভাবছি। রাখেন আপনার সম্মান। মেলিচার ব্যাপারে 10 হাত দূরে থাকবেন। ওর বিয়ে কখন দিবে না দিবে বাবা চাচ্চু ভাববে। তার চেয়ে চেষ্টা করেন মনের হিংসা কমিয়ে ব্যবহারটা ভালো করতে পারেন কিনা। আদনান বেয়াদবের মতো আচরণ করছো কেন? এই শোনেন, মেলিচাকে নিয়ে উল্টাপাল্টা বললে, আমি আপনাকে নমস্কার করতে পারবো না। আমাকে খেপাবেন না, পরে পস্তাতে হবে। চরম বেয়াদব তুমি।
মেলিচার জন্য এত দরদ প্রকাশ করছো যে সুবিধার লাগছে না। ইনান আসুক আজকে। উল্টাপাল্টা কিছু বললে আগুন জ্বলবে আপনার সংসারের সাথে এই বাড়িতে। মাইন্ড ইট। চিৎকার করে কথাটা বলে আদনান। ফাইজা চুপসে যায়। ফরিদা পারভিন আদনানকে বলেন, রুমে যাও নাতি। কথা বাড়াইও না। আদনান অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ফাইজার দিকে। ফাইজা ঈশিতাকে ডেকে আনে। আদনানকে নিয়ে অভিযোগ করে, বেয়াদব হয়েছে। বড়দের সম্মান দিতে জানে না। কিভাবে কথা বলতে হয় শেখেনি। ফরিদা পারভিন পুরো ঘটনাই বলেন। তাতে ঈশিতা আদনানকে বকাঝকা করেন। ফাইজাকে তেমন কিছুই বলেননি তিনি। আদনান রুমে এসে ইলমার আসল মাকে বকতে থাকে। প্রেমের জোয়ার এত বেশি ছিল যে চলেই যেতে হয়েছে। কি পাষাণ হৃদয়ের ছিলেন তিনি। ইলমার কথা কি সত্যি মনে পড়ে না। বিকেলে ইলমা বাসায় আসলে সব নীরব নিস্তব্ধ পায়। নিজের রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। অগোছালো রুমটা দেখে নাকমুখ কুঁচকে নেয়। কাঁধের ব্যাগ ফেলে চেঞ্জ করে, শাওয়ার নেয়। এরই মাঝে ফরিদা পারভিন ডাকতে থাকেন খাবার খাওয়ার জন্য। ইলমা বেশি দেরি করে না, খিদে লাগায় তাড়াতাড়ি খেতে বসে। ফরিদা পারভিন সামনের চেয়ারে বসে ইলমার খাওয়া দেখছেন। বেশি করে খাওয়ার জন্য বোকাঝকাও করছেন। এত কম করে কেউ খায় নাকি? ফরিদা পারভিনের বকা শুনে ফাইজা রুম থেকে বেরিয়ে আসে। ইলমা বেশি খেতে পারেনি, সেজন্য এটো ভাতে পানি ঢালে। তখন ফাইজা সুযোগ বুঝে খোঁচা মেরে বলেন, আরো কত অন্য ধ্বংস দেখতে হবে। একবারে গাড়ির উপরে বসে অন্ন ধ্বংস করছে। নিজে রান্না করলে আর টাকা ইনকাম করলে বুঝতো ভাতের দাম। ফাইজার কথায় ফরিদা পারভিন জবাব দেন, ইনান আসুক আজকে। তোমার সাহস বেশি বাড়ছে ফাইজা। জেরারে নিয়ে এত সমস্যা তোমার। ইলমা ফরিদা পারভিনকে থামিয়ে বলেন, কিছু বলতে হবে না দাদি। ঝামেলা দেখতে ভালো লাগে না। ফাইজা সেসব কানে তোলেনি। সোজা নিজের রুমে চলে গেছে। ইলমা বেশিক্ষণ দাঁড়ায়নি। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কথার আঘাত মারাত্মক হয়। যা তীরের আঘাতের থেকেও বেশি ক্ষত সৃষ্টি করে। তীরের আঘাতের ক্ষত একটা সময় শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাতে ক্ষত জনমভর অক্ষত থাকে। মুহূর্তে ইলমার সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। ক্লান্ত দেহ, অবসন্ন মন, বিষাক্ত কথার আঘাত সব মিলিয়ে নিজেকে অস্বাভাবিক লাগছে। চোখ বেয়ে অশ্রু ঝরছে আপন গতিতে। ইলমা ফ্লোরে ধপ করে বসে পড়ে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি যতবার মুছছে ততবারই তা অবাধ্য হয়ে নতুন করে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। বারবার নিজের ভাগ্যকে নিয়ে অভিযোগ আসে। এই যে এত সুন্দর দেখতে মানুষগুলো, তার পরিবার, অথচ কারোর মনে দুদণ্ড শান্তি নেই। সব বিষয়ে একটা না একটা কোলাহল, অশান্তি রয়েছে। ইলমা বুঝতে পারছে না ভাগ্যকে দোষ দিবে নাকি সময়কে। মাত্র 6 বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ দেখেছে সে। মানসিকভাবে ধাক্কা খেয়েছে, যেটার শোক এখনো মনের মাঝে রয়ে গেছে। বাবার নতুন বিয়ে, সৎ মায়ের অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার মস্তিষ্কে গেঁথে গেছে। কত না খেয়ে স্কুল যেতে হয়েছে। কলেজেও তার ব্যতিক্রম হয় না। তাকে নিয়ে বাবা এবং মায়ের মাঝে ঝামেলা, দূরত্ব, মানবিমানও দেখেছে। এইটুকু জীবনে অনেক কিছুর স্বাদ পেয়েছে সে। শুধু দাদি আর বাবার সাপোর্টে এখনো হাসি মুখে রয়েছে সে। তবুও নিশির আগমন হলে, চারপাশ যখন তমসায় ডুবে যায়, তখন চোখ এবং মন দুটোই নীরব আর্তনাদের প্রতিযোগিতায় নামে। অনেকক্ষণ নীরব অশ্রু বিসর্জন দেওয়ার ফলে ইলমার মাথায় অসম্ভব যন্ত্রণা শুরু হয়। ইলমা উঠে চোখে মুখে পানি ছিটিয়ে নেয়। ব্যালকনিতে গিয়ে ঠান্ডা বাতাসের আশা করে। কিন্তু তার বদলে সিগারেটের বাজে গন্ধ নাকে ঠেকে। ইলমার বুঝতে বাকি নেই গন্ধটা কোথা থেকে এসছে। পাশে ফিরতে আদনানকে দেখে। তাদের ব্যালকনি পাশাপাশি হওয়ায় গন্ধটা সহজেই চলে এসেছে। ইলমাকে তাকাতে দেখে আদনান সিগারেটটা আড়াল করে। ইলমা এক নজর আদনানের দিকে তাকিয়ে রুমে চলে আসে। আদনান পুনরায় সিগারেটটা ঠোঁটে চেপে ধরে, তার ধোঁয়া নেয়। পুনরায় সেগুলো শূন্যে ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বুকের বা পাশে হাত রাখতে সেখানে চিনচিন ব্যথা অনুভব করে। সন্ধ্যায় ইনান শেখ বাসায় আসতে ফাইজা বিচার দেওয়া শুরু করে। ফাইজা এরকম কথাবার্তায় ইনান শেখ বিরক্ত হন। রাগান্বিত কণ্ঠে বলেন, শান্তি দাও প্লিজ। এখন এসব শোনার ইচ্ছে নেই আমার। এখন ইলমা বিচার দিলে ঠিকই শুনতে পাল্টেছ মেয়ে একটা, 2 দিন পর মুখে চুনকালি দিবে, তখন বুঝবে। সমস্যা কি তোমার?
ফালতুর মতো কথাবার্তা বলছো কেন? সমস্যা আছে আমার, তোমার ভাইপো ইলমার হয়ে আমার সাথে মুখে মুখে তর্ক করে। বেয়াদব একটা। আমাকে থ্রেট দেয়। আমি ওর বড় নাকি ছোট? গিয়ে দেখো তোমার মেয়ের সাথে প্রেম করছে। মুখ সামলে কথা বলো ফাইজা। ইলমা বা আদনান তাদেরকে দেখেই বোঝা যায় এইরকম কোন আকাঙ্ক্ষা ওদের মনে নেই। তুমি অযথা মানুষকে হ্যারেস করা বন্ধ করো। তুমিও আমাকে দাম দেও না। আমি দেখে সতীনের মেয়ে নিয়ে তোমার ভাত খাচ্ছি। অন্য কেউ হলে কবেই চলে যেত। জেনে শুনেই বিয়ে করছো আমায়। তাহলে এসব কথা আসছে কেন? তোমাদের ব্যবহারে। তোমার মেয়েকে সবার সামনে জিজ্ঞেস করো আদনানের সাথে ওর কিছু আছে কিনা। না হলে আদনান আমার সাথে কখনো উঁচু গলায় কথা বলেনি। আজকে কেন বলল? আমি আমার মেয়েকে এসব জিজ্ঞেস করতে পারবো না। তোমার বেশি সমস্যা থাকলে নিজে জিজ্ঞেস করে নেও। আমার মেয়ে আমার কাছে স্বচ্ছ কাচের মতো। আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমার প্রতি তোমার এত টান কেন? আমার ছেলে বা আমার প্রতিও এত টান নেই তোমার। ইলমা আমার মেয়ে। তুমি ধারণাও করতে পারবে না তাকে আমি কতটা ভালোবাসি। শুধু ইলমা না, আমি আমার ছেলেকেও আমি ভালোবাসি। যদি একই ব্যবহার তুমি ইজাজের সাথে করতে তাহলে আমিও সেম কাজটাই করতাম। এখানে তফাৎ তোমার ব্যবহারের। ফাইজা ইনান শেখের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেন। দরজা খুলে বাইরে বেরোন। ইনান শেখ পেছনে দিয়ে আসেন। ফাইজা ইলমাকে চিৎকার করে ডাকে। যা ইলমার কানে পৌঁছা মাত্রই ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখকে দেখে ভেতরটা মোচড় দিয়ে উঠে। এই তো তার শক্তি, তার সাহস, তার বাবা চলে এসেছে। এবার ফাইজার একটা ব্যবস্থা করা যাবে। ইলমা তখন চুপ ছিল, কারণ সে একটা কথা বললে ফাইজা সেটা আরো 10 লাইন বানিয়ে ইনান শেখের কানে উঠাতো। সেজন্য যা বলার বাবার সামনে বলবে, যাতে তার বাবার মনে তাকে নিয়ে বিন্দু মাত্র বিদ্বেষ, সন্দেহ এমনকি প্রশ্ন তৈরি না হয়। সবাই লিভিং রুমে উপস্থিত। আদনান নিজেও এসেছে, বিরক্ত হয়। এসেই বাজহাই কণ্ঠে বলে, বাসায় কি শান্তিতে থাকতে পারবো না? আদনানের কথায় ফাইজা চেঁচিয়ে বলে, তার আগে বলো ইলমার সাথে তোমার কি? ব্যাস। আদনানের মাথা গরম হয়ে যায়। ইলমার দিকে একবার তাকায়, বাকিদের দিকেও তাকায়। ইলমার চুপ থাকাটা আদনানের আজকাল বিরক্ত লাগছে। মুখে মুখে জবাব দিলেই তো এই মহিলা এত সাহস পায় না। ইনান শেখ ফাইজার উপর রেগে বলেন, চুপ করবে তুমি? না। ইলমার জন্য আদনান আমায় কথা শুনিয়েছে। তখন ইলমা মুখ খোলে। জবাব দেয়, আমি কারোর বাবার টাকায় না, নিজের বাবার টাকায় খাই, চলি, পড়ালেখা করি। তাহলে মানুষ আমায় অন্য ধ্বংসের খোঁটা দিবে কেন? আমাকে তাড়ানোর জন্য এত উঠে পড়ে লাগবে কেন? যার সাথে আমার ভালো করে দুদণ্ড কথা হয় না সে কোন সাহসে আমায় নিয়ে বাজে কথা তুলবে? যে আমার সাথে আদনান ভাইয়ার কিছু আছে, যে কোনোদিন মায়ের দায়িত্ব পালন করেনি, সে কোন অধিকার নিয়ে আমাকে তাড়ানোর কথা বলবে? সবাই চুপ। ইনান শেখ ফাইজার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। ফাইজা কিছু বলতে গেলে সজোরে চর বসে যায় ফাইজার গালে। ইনান শেখ আঙুল তুলে বলেন, আমার মেয়ের কোন বিষয়ে নাক গলাবি না তুই? রাস্তার মেয়ে, ভদ্রতা কি শিখেছিস কখনো? কোন পরিবার কি চলে না চলে সেটা শিখেছিস? আমার মেয়েকে যে খাবার নিয়ে খোঁটা দিবে, না বিয়ে নিয়ে কথা তুলবে, আমার চেয়ে খারাপ কেউ হবে না। এরপর থেকে ফাইজা ইলমার ব্যাপারে কোন কথা তুলবে তো ননস্টপ চর থাপ্পড় চলবে। তখন ইজাজ তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু তুমি আপুর সাথে এরকম করো কেন? ইলমা আপু কত ভালো। মানুষ চায় তার এরকম একটা মেয়ে থাকুক, আর তুমি পেয়েও অবহেলা করছো। আমার আপু বেস্ট। তুমি অনেক ঝগড়া করো। ইজাজের কথায় আদনান খানিক হাসে। আর চোখে ইলমাকে দেখে ইজাজকে ফিসফিস করে বলে, আপুকে বিয়ে দিবি? ইজাজ আদনানের দিকে তাকিয়ে বলে, হুশ, একটু আগে বাবা কি বলল? আপুর বিয়ের কথা তোললে মারবে। ওইটা তোর আম্মুকে, আমাকে না। আপুকে বিয়ে দেব, সুন্দর একটা দুলাভাই আনবো। আমি খুঁজবো তোর জন্য দুলাভাই। তাদের কথার ধ্যান ভাঙে যখন তারেক মাহমুদ বলেন, ফাইজাকে নিয়ে আজকে না বলে পারছি না, ইলমা এই বাড়ির মেয়ে। ও কি করবে না করবে, খাবে না ফেলবে সেটা ওর ব্যাপার, আমাদের ব্যাপার। যে দায়িত্ব পালন করেনি তার এত মাথা ঘামানোর কিছু হয়নি। আর কি যেন বলছিলে? আমার ছেলের সাথে ওর কিছু? শোন, ইলমার মতো ভদ্রসভ্য মেয়ে আদনানের মতো বখাটের সাথে প্রেম করবে না।
আদনান তো একটা ইভটিজার, বেয়াদব। ব্যাস। আদনানের মাথায় পুনরায় আগুন জ্বলে উঠে। মানে ওদের ঝগড়ায় তাকে টেনে অপমান করাই লাগবে। সে না হয় একটু ইভটিজিং করে, তাই বলে ইলমার এত গুণগান গাওয়ার কি আছে। আদনান তার বাবার কথায় জবাব দেয়, আমি ভদ্রমেয়ে বিয়ে করব না। আমার মতোই একটাকে বিয়ে করব। তাতে কার কি হবে শুনি। তোমার নজর সবসময় পচা জিনিসের উপরই যায়। ভালো কিছুর মূল্য কি সেটা তো জানো না। যা খুশি করো। শুধু বেয়াদব মেয়েমানুষ শেখ পরিবারের বউ করে এই বাড়িতে তুলতে পারবে না। তাহলে চাচ্চু কিভাবে এত ভালো মানুষ বিয়ে করে বাড়িতে তুললে? ঈশিতা ছেলের দিকে চোখ রাঙিয়ে তাকায়। আদনান কথাটা বলে নিজেই হতভম্ব হয়ে যায়। মনে মনে বলে, ইস আদনান, সব সময় সত্যিটা বলতে নেই। এখন দিলি তো আরেকটা আগুন জ্বালিয়ে। তারেক মাহমুদ ছেলের কথায় খুশি হন। একবারে মোক্ষম জায়গায় কথাটা বলেছে। বেয়াদব হলেও একটা সুবিধা আছে, মুখের উপর জবাব দেওয়া যায়। সত্যিটাও বলা যায়। কিন্তু তার ছেলে একটু বেশি বেয়াদব। মানে বেয়াদবের টপ ক্লাসে আছে সে। ইনান শেখ এই নিয়ে একটু শব্দ করেননি। সোজা রুমে চলে যান। ফাইজা ইজাজের রুমে গেছে। তারা সরতে ঈশিতা আদনানকে বলে, মুখটা সামলাও আদনান। সব সময় সত্যি বলতে হয় না। তখন ফরিদা পারভীন ইলমাকে বলেন, এরপর চুপ থাকলে তোর খবর আছে। মুখে মুখে জবাব দিবি, দেখবি সাহস পাইব না। ফরিদা পারভীনের কথায় আদনান ইলমাকে বলে, মেলিচার বাচ্চা যাতে জামার সাথে দেখাস শুধু। যেখানে দরকার সেখানে বিড়ালের মতো মিউ মিউ করিস। আদনানের কথায় ইলমা বিরক্ত হয়। চোখ রাঙিয়ে তাকাতে আদনান বিরক্তিকর চাহনি দিয়ে বলে, এই প্রেমিক নারী, চোখ রাঙাবি তো খবর আছে। মুখ সামলে কথা বলো না হলে খবর আছে। থ্রেড দেওয়া বন্ধ কর। তোর বাপের 12টা বাজাতে আমার সময় লাগবে না। কথায় কথায় বাপ টানো কেন? সমস্যা কি? তোর বাপ একটা হিটলার। দেখিস না, রিনা খান একটা বিয়ে করে নিয়ে এসেছে। কাউকেই শান্তি দেয় না। তখনই সীতা আদনানকে ধমক দিয়ে বলে, থামবে নাকি গরম খুন্তিটা নিয়ে আসবো? আদনান চুপ করে। ইলমা তার দাদির পাশে গিয়ে বসে। তখন তারেক মাহমুদ ইলমাকে বলেন, শোন মা, এরপর ফাইজা তোমার কোন বিষয়ে বাড়াবাড়ি করলে ইনানকে বলবে, না হলে আমাকে। চুপ করে থাকবে না। তারেক মাহমুদের কথায় ফরিদা পারভীন বলেন, ফাইজা যা বলবে জবাব দিবি। চুপ করে থাকলে মাথায় উঠে বসে। তাদের দুজনের কথা শুনে ইলমা জবাব দেয়, আমি যা বলার বাবার সামনে বলবো। যা প্রতিবাদ করার বাবার সামনে করব। বাবার অনুপস্থিতিতে আমি 1 লাইন বললে তিনি 4 লাইন বানিয়ে সেটা উপস্থাপন করবেন। তখন আমার বাবার মনে আমাকে নিয়ে একটু হলেও প্রশ্ন তৈরি হবে। এখন আমি কিছু বলছি না সেজন্য, আমার বাবা নিজের মতো বলে হ্যান্ডেল করতে পারে। তখন আমি কিছু বললে তখন তাকে বিচার করতে হবে কার কথাটা সঠিক। আমি কি আদৌ কথাটা ঠিক বলেছি? নাকি উনি সঠিক বলেছেন? ইলমার কথায় তারেক মাহমুদ আদনানকে বলেন, কিছু শেখো ইলমার থেকে। জীবনে বেয়াদবি ছাড়া কিছুই তো শিখতে পারোনি। এই মেলিচা আমার দেওয়া হরলিক্সটা ঠিকঠাক খাচ্ছিস তো? আদনানের কথায় তৃপ্তি শব্দ করে হাসে। ঈশিতা ছেলের কথায় হাসবে নাকি বকা দিবে বুঝতে পারছে না। আদনানের এমন কথায় ইলমা ভড়কে যায়, আদনান বিরক্ত হয় ইলমার চুপ থাকাতে। তখন ইলমা জবাব দেয়, এটা কেমন প্রশ্ন? আগে তো তোর মাথায় তেমন বুদ্ধি ছিল না। কথাবার্তাও ম্যারম্যারে ছিল। নিশ্চয়ই আমার দেওয়া হরলিক্স খেয়ে বুদ্ধি বেড়েছে তোর। ইলমা আদনানকে চোখ রাঙায়। ফরিদা পারভীন বলেন, এই ঝগড়া লাইগা গেল। আদনান উঠে দাঁড়ায়। অনেকক্ষণ হলো ভালো মানুষদের সাথে বসেছে। বেশিক্ষণ বসলে তার চুলকানি শুরু হয়ে যাবে। সেজন্য উঠে দাঁড়ায়। অতিরিক্ত ভালো মানুষদের পাশে বসতে আনকমফোর্ট ফিল হয়। কারণ সে জানে, তার মতো বেয়াদব 2-4টা আছে কিনা সন্দেহ। রুমে এসে একটা সিগারেট ধরায় আদনান। সেটা টানতে টানতে ফেসবুকে ঢুকে। নিজেদের ফ্রেন্ডস গ্রুপে ঢুকতে দেখে নির্মাণ একটা স্ক্রিনশট দিয়েছে। সেটাও জেভিন এবং আবরণের আপলোড করা পিকচার্সের। আদনান ছবিটা দেখে হাহা রিয়েক্ট মারে। নির্মাণ লিখেছে, কিরে তোর শিকার তো আবরণের কাছে। ব্লক মেরে দিয়েছি। এসব মাতারি আমার দরকার নেই। বাকিরাও অ্যাক্টিভ হয়। আদনানের মেসেজে সবাই অবাক হয়। শাহজান জিজ্ঞেস করে, কি ব্যাপার? রিয়ানার ভালোবাসার গুড সাইড নাকি? হেতি আরেক শালি। সব এক রকমের।
ব্রেক আপ করে নেব। আপাতত প্রেম করছি না। ওই এই সন্ধ্যায় কি মদ গিলেছিস নাকি? নির্মাণের মেসেজে আদনান মৃদু হাসে। রিপ্লাই করে, না, ভাবছি রাতে ক্লাবে যাব। তোর কোন পরিচিত জুনিয়র থাকলে নিয়ে আসিস। হালার পো হালা, তুই আর ভালো হইলি না। নির্মাণের রিপ্লাই দেখে আদনান পুনরায় হাসে। গ্রুপ থেকে বেরিয়ে আবরণকে খোঁচা মারে। লিখে, কিয় নারী দরদি জাতির পিতা, মেয়ে রাজি হয়েছে এতদিনে। আবরণ জেভিনের সাথে কথা বলছিল। আদনানের মেসেজ দেখে হা হয়ে যায়। এর আগেও তাদের কথা হয়েছে মেসেঞ্জারে। তাও আবরণই প্রথম নক দিয়েছিল জেভিনের ব্যাপারে। এখন আদনান আজকে নক দিয়েছে। আবরণ রিপ্লাই করে, মেয়ে মানে জেভিন আমার ফিউচার ওয়াইফ। শেষমেশ জনগণের খাওয়াটাকেই বউ বানাচ্ছিস। ক্লাবে না চলেই কি ভার্জিনিটি নষ্ট হয়ে যায়? না, যদি ক্লাবে নাচতে নাচতে লাঙের হাত ধরে রুমে যায় তখন নিশ্চয়ই ভার্জিনিটি নষ্ট হয়। তবে তোর কপাল একদিক দিয়ে ভালো, তোর ফিউচার বউকে আদনান শেখ গভীরভাবে টেস্ট করেনি। এই মুখ সামলে কথা বলবি। নারী দরদি জাতির পিতা, জনগণের খাওয়া জিনিস আবার টেস্ট করবে। ছি ছি, এই মুখ সামলে কথা বলবি। নারী দরদি জাতির পিতা, জনগণের খাওয়া জিনিস আবার টেস্ট করবে। ছি ছি, তাহলে তোর বোনকে দিস। নিশ্চয়ই পিওর হবে। একবারে দেশি খাঁটি মাল। সুকার এ টয়রের বাচ্চা। আর একবার এই কথাটা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কথাটা বলে আদনান ফোন ছুঁড়ে মারে। মুহূর্তে নিজের মাঝে উত্তেজনা দেখতে পায়। রক্ত যেন টগবগ করছে। হাত নিষ্পিস করছে। যেন এই মুহূর্তে জয় আবরণকে হাতের কাছে পেলে দুই কোপ বসিয়ে দিত। মাথা ভীষণ গরম হয়ে আছে আদনানের। কি করা যায় ভেবেই ব্যালকনিতে যায়। নিস্তব্ধ চারপাশ, আকাশে নেই চাঁদ বা তারা। তিমিরে ডুবে থাকা বিশাল আকাশ। মৃদু হিমশীতল বাতাস। আদনান বারবার ঘেমে উঠছে। ব্যাকুল মনটাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে বারবার। বুকের বা পাশে হাত রাখে। তার মনের সেই পবিত্র এবং শুদ্ধ নারীর কথা মনে আনে। মুহূর্তে একরাশ ভালো লাগা কাজ করে। সেই জন্য মৃদু হেসে বিড়বিড় করে বলে, ভাগ্যিস পবিত্র নারী হৃদয়ের অন্তঃস্থলে আছে। না হলে বেসামাল আমিকে এত সহজে কে সামলাতো। ব্যালকনির গ্রিলে হাত রেখে গুনগুন করে গেয়ে উঠে, আমি কেমনে তোমায় রাখি গো, কোন বাঁধনে বাঁধি গো, তুমি ছাড়া হৃদয় অচেতন, তুমি ছাড়া হৃদয় অচেতন। সুপ্রভাতে শেখ পরিবারের সবাই নাস্তা খেতে বসেছে। এক পর্যায়ে কথা উঠে নতুন বাড়ি নিয়ে। তৃপ্তি তারেক মাহমুদকে জিজ্ঞেস করে, বাবা কাজ কবে শেষ হবে? 6 মাস 1 বছর তো লাগবে। তারেক মাহমুদের কথা শেষ হতে ইলমা জবাব দেয়, তৃপ্তি গিয়েছিস সেখানে? তৃপ্তি উপরনিচ মাথা দুলিয়ে বলে, হ্যাঁ, সেদিন গিয়েছিলাম বন্ধুদের সাথে। আদনান দুজনের কথা শোনে। তখন ইলমা বলে উঠে, বাবা, আমিও যাব সেখানে। সাথে সাথে ইনান শেখ বলেন, কাজ শেষ হলে যাবে। এখন দিনের বেলায় ওখানে ছেলেপেলে থাকে, কাজ করে। যুগ খারাপ, তোমার যেতে হবে না। তুমি নিয়ে চলো। মেয়ের কথায় ইনান শেখ হৃদয় কোচকান। জবাব দেন, বাবার সময় নেই। একটু অপেক্ষা করো। একবারে যেও। ইলমা জবাব দেয় না। মুহূর্তে চুপ সে যায়। বাকিরাও যে যার মতো নাস্তা খায় নিজেদের গন্তব্যে রওনা হয়। আদনান রুমে এসে একটা সিগারেট ধরায়। সেটা টানতে টানতে শরীরে পারফিউম মাখে। সিগারেট খাওয়া শেষ হতে মুখ ধুয়ে নেয়। পরিপাটি হয়ে বাইকের চাবি নিয়ে বেরোয় বাসা থেকে। নির্মাণ, শাহজান, নিশাত এবং রাহা আদনানের জন্য অপেক্ষা করছিল। আদনান আসতে চারজন তাকে চেপে ধরে। নির্মাণ জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? শাহজান জিজ্ঞেস করে, সত্যি ভালো হয়ে গেছিস? নিশাত জিজ্ঞেস করে, আবার নতুন করে প্রেমে পড়ছিস? সবার একনাগাড়ে করা প্রশ্নে আদনান বিরক্ত হয়। সবাইকে থামিয়ে বলে, এরকম কিছু না। কয়েকদিন রিল্যাক্সে থাকতে চাচ্ছি। প্রেম মানেই তো প্যারা, তাই না? তুই প্লিজ এসব বলিস না। এই ধরনের কথা তোর মুখে একদম শোভা পায় না। নির্মাণের কথায় আদনান কয়েকটা গালি উচ্চারণ করে বলে, তোদের জ্বালায় কি ভালো হতে পারবো না? ঠিক করে বল কোন মহিয়সী নারীর প্রেমে পড়েছিস? রাহার কথায় আদনান বিরক্তি নিয়ে বলে, শর্ত? সেই কখন থেকে প্যান প্যান করে যাচ্ছিস? বলেছি প্রেম করব না, আবার বলছিস কার প্রেমে পড়েছি? আদনানের কথায় সবাই তাকিয়ে আছে তার দিকে। সবার এমন তাকানোতে আদনান আরো বিরক্ত হয়।
সবাইকে রেখেই সে ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়। বাকিরা তার যাওয়া দেখছে এক দৃষ্টিতে। ইলমার টেস্ট এক্সাম সামনে, এরপর ফাইনাল এক্সাম। এই নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। উচ্চ মাধ্যমিকের পড়া মাঝে মধ্যে ডিপ্রেশনে পড়ে যায় সে। পাশ করা ইজি কিন্তু ভালো মার্ক উঠানো কঠিন। তবুও নিজেকে পড়াশোনায় মনোযোগী করে রাখে। যেখানে তার বন্ধুবান্ধবরা প্রেম নিয়ে ব্যস্ত সেখানে সে পড়াশোনায় সময় দিচ্ছে। ছুটির সময় তৃপ্তি প্রীতির সাথে গেটের কাছে এসেই গাড়ি ধরে তিনজন। ইলমা আনমনে বাইরে দেখছে। তৃপ্তি এবং প্রীতি পরীক্ষা নিয়ে কথা বলছিল। ইলমার সেসবে মনোযোগ নেই। হুট করে তৃপ্তি বলে, এই ইলমা, অবন্তী আপুর যে বিয়ে, শুনেছিস? ইলমা খানিক চমকে উঠে জবাব দেয়, কবে? আগামী কালকে মনে হয় হলুদ। এরপর বিয়ে। ওহ, ভালোই তো। দেখা হয়নি তাই জানি না। দুজনের কথা মাঝেই তাদের রাস্তার পরিসমাপ্তি ঘটে। ভাড়া মিটিয়ে প্রীতিকে বিদায় দিয়ে রাস্তা দিয়ে হাঁটে দুজন। তাদের বিল্ডিংয়ের সামনে আসতে হুট করে ইলমা দাঁড়ায়। তৃপ্তি ইলমাকে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করে, আবার কি হলো? আর উপরে দেখ। ইলমার কথায় তৃপ্তি চোখ তুলে তাকায়। ছাদে ডেকোরেশন করা হচ্ছে। সেটায় একবার চোখ বুলিয়ে ভেতরে প্রবেশ করে দুজন। সন্ধ্যায় অবন্তীর বাবা এসে পুরো শেখ পরিবারকে দাওয়াত দিয়ে যায়। ইনান শেখ এবং তারেক মাহমুদ দাওয়াত গ্রহণ করে। অবন্তীর বাবা আদনান, তৃপ্তি এবং ইলমাকে এক্সট্রা ভাবে বলেন, গায়ে হলুদে আসার জন্য, সব দেখভাল করার জন্য। অন্তির তো ভাই নেই। এদিকে তারেক মাহমুদ আদনানের দিকে তাকিয়ে বলেন, নিজের বোনের দায়িত্ব পালন করে না আবার অন্যজনের দায়িত্ব পালন করবে। ওর মতো ছেলের থেকে এসব আশা করা বোকামি। অবন্তীর বাবা তারেক মাহমুদের এমন কথায় জবাব দেন, সব সময় মানুষ একরকম থাকে না। আদনানও পরিবর্তন হবে। হবে। যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠবে। বাবার এমন কথায় আদনানের রাগ হয়। বিরক্ত ভাব নিয়ে বলে, গেলাম না এই বিয়েতে। তাতে আমার কিছু যায় আসবে না। আদনানের তোত্তারা কথায় তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে বলেন, এই তোত্তারামের জন্যই কিছু করতে পারবে না। অবন্তীর বাবা তারেক মাহমুদকে থামিয়ে বলেন, আরে এখনকার ছেলেদের রক্ত গরম। শান্তভাবে কথা বল। আমি ওর বাবা হই। তখন ইনান শেখ বলেন, আরে ভাইয়া থামো। ও তো প্রফেশনাল বেয়াদব, সবাই জানে। নতুন করে বলার কিছু হয়নি। আদনান চুপ করে থাকে। অবন্তীর বাবা কফি শেষ করেই বিদায় নেয়। তিনি যেতে ইলমা তৃপ্তিকে বলে, ওই ফুলের গহনা দিয়ে সাজব। কাকে বলবো? বাবাকে? না। বকা দিবে। বলবে সামনে টেস্ট এক্সাম। তাহলে? আদনান ভাইয়াকে। তৃপ্তির কথায় ইলমা আদনানের দিকে তাকায়। একটু আগে যা করলো মাথা গরম। এখন বললে নিশ্চয়ই ছট করে উঠবে। আদনান তৃপ্তি এবং ইলমার ফিসফিস করে বলা কথায় দৃষ্টিপাত করেছিল। ইনান শেখ উঠে রুমে যান। তখন তৃপ্তি তারেক মাহমুদকে বলেন, বাবা ফুল লাগবে। মুহূর্তে মেজাজ হারায় তারেক মাহমুদ। বলেন, ফুল দিয়ে কি করবে তুমি? গহনা বানাবো। টাকা দেব, নিজে নিয়ে আসবে। আমার সময় নেই। তাহলে ভাইয়াকে বলো। তারেক মাহমুদ বিরক্ত হন। আদনানের দিকে তাকিয়ে বলেন, তুমি স্বপ্ন দেখো তোমার ভাই ফুল এনে দিবে। আদনান এবার গলার আওয়াজ চওড়া করে। বলে, সব বিষয়ে আমাকে টানবে না। না তৃপ্তির, না এই পরিবারের কোন ব্যাপারে। আমার মতো বেয়াদবের থেকে কোন আশা রাখবে না কেউ। কথায় কথায় বালের কথা বলে। আমি জানি আমি বেয়াদব। এই পাড়ার সবাই জানে। প্রতিদিন বলার কিছু হয়নি। আদনানের মৃদু চিৎকারে তারেক মাহমুদও চেঁচিয়ে বলেন, টাকা খরচ করে বেয়াদব বানাচ্ছি। এত সফলতা দিয়ে কি করব? যদি ছেলেটাকে মানুষ করতে না পারি? তখন ঈশিতা বলে, ওকে তুমি খারাপ বানিয়েছ। মানুষ অভাব বোঝায়, তুমি কখনো অভাব বুঝিয়েছ? টাকা চাইলে দিয়ে দিতা। ভুল হয়েছে, ওকে দেশের বাইরে পাঠানো উচিত ছিল। পরিবারের অভাব বুঝতো, হার্ড ওয়ার্ক করত। এটাই বেটার ছিল। সব দোষ তোমার। তুমি তখন রাজি হওনি কেন? ঈশিতার কথায় তারেক মাহমুদ ক্ষুব্ধ হয় আদনানকে বলেন, তোমাকে 15 দিন সময় দিলাম। নিজেকে পরিবর্তন না করলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না। থাকলাম না এই বাড়িতে। তাতে আমার কিছু যায় আসবে না। ফরিদা পারভিন সবাইকে থামিয়ে বলেন, আমার নাতি কোথাও যাইব না। তারেক কি বলে এডিন।
তখন ঈশিতা বলে, আর লাই দিবেন না প্লিজ, ওর পরিবর্তন হওয়াটা জরুরি। ইলমা তৃপ্তি দুজনেই স্তব্ধ। কি একটা কথার থেকে কোথায় গেল। ইলমা ভাবছে ফুলের কথা তোলাটাই ভুল ছিল। তৃপ্তি ভাবছে ফুলের কথা তারেক মাহমুদকে বলাটাই ভুল ছিল। কিন্তু তারেক মাহমুদ এবার জোর দিয়ে বলছেন সবটা। আদনানকে মাত্র 15 দিনের সময়, এরপর আদনানের বাড়ি ছাড়তে হবে। তখন ফরিদা পারভিন বলেন, আদনানটা কি হইল? ওর ফুফাতো ভাইটারেও তো দেখতে পারে। কত নম্র ভদ্র। আদনানের মেজাজ হেঁটে গেছে। তার দাদির দরকার ছিল নিজের মেয়ের নাতির কথা তোলার। আদনান বিরক্তি নিয়ে বলে, ওই টেপলার কথা আমার কাছে বলবে না। ও কি করে বেড়ায় তুমি জানো নাকি? নিজে তো বেয়াদব, সেজন্য ভালো ছেলেটাকেও তোমার মতো ভাবছো। ঈশিতার কথায় আদনান বাঁকা হেসে বলে, কেমন ভালে সেটা সময় হলে বুঝবে। কথাটা বলে সে রুমে চলে যায়। বাকিরা তার কথায় চোয়াল শক্ত করে নিয়েছে। তখন ফরিদা পারভিন বলেন, আদনানোরে বিয়া করাই দেও। যখন বউ আসবো তখন দেখবা সোজা হয়ে যাইব। মায়ের কথায় তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলেন, আম্মা, ওর মতো বেয়াদবের কাছে কে মেয়ে বিয়ে দিবে? ও কি চাকরি বা কোন কাজ করে নাকি? বউ চালাবে কিভাবে? 15 দিনে যদি নিজেকে সঠিক পথে আনতে পারে তো আমার বন্ধুর কাছে প্রস্তাব রাখব। তাহলে তো ভালোই। ফরিদা পারভিনের কথা শেষ হতে ইলমা তৃপ্তি দুজনেই উঠে রুমে আসে। তৃপ্তি ইলমাকে বলে, ভাইয়া কিভাবে 15 দিনে নিজেকে পরিবর্তন করবে? জানি না। ও বেশি উশৃঙ্খল। মানে অতিরিক্ত। শোন একটা কথা বলি। তৃপ্তির কণ্ঠ অন্যরকম শোনালো। ইলমা কিছুটা অবাক হয়। জবাব দেয়, কি? ভাইয়াকে বুঝাবি? কি? হ্যাঁ। ভাইয়া যদি তোর কথা শোনে। আস্তাগফিরুল্লাহ, আদনান যা। আমাকে ধমকে সাইডে রেখে দিবে। না ভাই। ওনার গার্লফ্রেন্ডকে বল বোঝাতে। আমি এসবে নাই। আমার মনে হয় ভাইয়া তোর কথা শুনবে। কোন অধিকারের জন্য আমার কথা শুনবে? জানি না। ভাইয়ার চোখে তোর জন্য আকুলতা, টান, মায়া দেখতে পাই। এসব কেমন কথা তৃপ্তি? আদনানের মতো প্লেবয়ের মাঝে এরকম কিছু থাকতেই পারে না। তুই প্লিজ উল্টাপাল্টা বলে আমার মনে ওকে নিয়ে তিক্ততা তৈরি করিস না। এরপর থেকে ওর সাথে কথা বলতে গেলেও 4 বার ভাবতে হবে আমার। আমি এসব পছন্দ করি না তৃপ্তি। আচ্ছা বাদ দে। কিছু বলতে হবে না। হ্যাঁ। ওনার ভালো, উনি আমাদের থেকেও বেশি বুঝেন। অবন্তীর হলুদের রাতে আতশবাজি ফোটানো, হৈহল্লোড়ে মেতেছে ছাদের মানুষজন। ঈশিতা তৃপ্তির রুমে আসেন। তখন তৃপ্তি মুখ গোমরা করে পড়ার টেবিলে বসেছিল। ঈশিতা এসে জিজ্ঞেস করে, হলুদে যাবে না? ইলমাকে বলো, আমার ভালো লাগছে না। কেন, ফুল পাওনি তাই? এরকম কিছু না। যাও প্লিজ। কথাটা বলে ঈশিতাকে ঠেলে রুম থেকে বের করে দেয় তৃপ্তি। ঈশিতা মেয়ের কার্যকলাপে মৃদু হাসে। বেরুতে আদনানের মুখোমুখি হয়। আদমাম ঈশিতাকে দেখে পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসে। ঈশিতা ইলমার রুমেই যাচ্ছিল। কিন্তু ইলমা তখন লিভিং রুমে আসে। ঈশিতা তাকে দেখে বলে, হলুদে যাবে না? তৃপ্তি কোথায়? রুমে। শাড়ি পরবে না? ইলমা খানিক চুপ থেকে জবাব দেয়, ফুল হলে শাড়ি পরতাম। এখন দেখি গাউন পরে যাব। ইলমার কথায় ঈশিতা জবাব দেয়, হলুদে শাড়ি পরে যেও। সুন্দর লাগবে। কথাটা বলে চোখ দিয়ে আদনানকে ইশারা করে। ইলমা আদনানের দিকে তাকায়। সে ফোন স্ক্রল করছে। কিন্তু ফুলের কথা বলার সাহস নেই তার। এমনিতে গতকাল যা করলো, না জানি ধমক একটা দিয়ে বসিয়ে রাখে। ইলমাকে চুপ থাকতে দেখে ঈশিতা ফিসফিস করে বলে, বলো। আরে হো, ধমক দিবে। লাগবে না ফুল। কথাটা জোরেই বলে ইলমা। আদনান ভ্রু কুঁচকে তাকায় ইলমার দিলে। ইলমা দৃষ্টি অন্যদিকে ফিরায়। আদনান ইলমার মুখশ্রী একবার পরখ করে। ঈশিতা প্রস্থান করে। তখন তৃপ্তি এসে বলে, ইলমা যাবি না? যাবনি। ভাইয়াকে বল ফুল এনে দিতে। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে তৃপ্তি। ইলমা চোখ রাঙিয়ে বলে, আমাকে বলছিস কেন? তুই বল। গতকাল যা বলেছে। এখন লাস্ট চান্সে তুই বলে দেখ প্লিজ। আই হোপ তোর কথা রাখবে। তৃপ্তির এখন কথায় ইলমা পুনরায় চোখ রাঙায়। তৃপ্তি ঠেলতে থাকে। আদনান ওদের কাণ্ড আর চোখে দেখছে আর মিটমিট হাসছে। তৃপ্তির জোরাজুরিতে ইলমা বাধ্য হয়ে আদনানের সামনে আসে। মাথাটা নিচু করে বলে, বাইরে যাবা? কেন? আদনান জেনেও না জানার ভান করছে।
কণ্ঠস্বর কিছুটা রাগ দেখায়। ইলমা আদনানের রাগ মিশ্রিত জবাবে খানিক বিরক্ত হয়। তবুও তৃপ্তির কথার জন্য লজ্জাশ্রম ত্যাগ করে কোমল মিশ্রিত শীতল কণ্ঠে বলে, আমার ফুল লাগবে, তুমি এনে দিবে। ইলমার এই আবদারটা আদনানের কাছে ভীষণ আদুরে লেগেছে। কোন জবাব না দিয়ে ইলমার চোখের ঘন পাপড়িতে একদৃষ্টিতে তাকায়। তখন তৃপ্তি ইলমাকে বলে, চলে আয়, মনে হয় আনবে না। ইলমা মাথা নাড়িয়ে চলে আসে। আদনান কোন প্রতিক্রিয়া দেখায়নি। দুজন মনে মনে আদানের ভাবকে তুলোধনা করছে, সাথে আদনানের মেজাজের গুষ্টি উদ্ধার করছে। দুজনে ব্যর্থ মনে শাড়ির দিকে তাকাচ্ছে। মেরুন রঙের শাড়ি দুটো খাটের একপাশে পড়ে আছে। তৃপ্তি ইলমাকে বলে, এই চুল ছাড়বি আজকে? না, বাজে লাগবে। এই চুপ, তোর চুল মাশাআল্লাহ হাঁটু ছুঁয়েছে। বাজে লাগবে কেন? খোপা করবনি। না, চুল ছাড়বি, ভূতে ধরবে। ধরুক, তোর খোলা চুল দেখার শখ ভাই, তেমন একটা ভাগ্য হয় না। তৃপ্তির কথা শেষ হতে ইলমা চুলে ক্লিপটা খোলে। সাথে সাথে একগুচ্ছ কাজল কালো ঝরঝরে চুল হাঁটু অবধি নেমে যায়। তৃপ্তি ইলমার চুলের দিকে তাকিয়ে বলে, কেশবতী, তোর জামাই তোর চুল দেখলেই ফিদা হয়ে যাবে। এরপর মাশাআল্লাহ বলবে। তৃপ্তির কথায় ইলমা খানিক আসে। চুলগুলো বাঁধতে বাঁধতে আয়নার সামনে দাঁড়ায়। হুট করে দরজার পাশ থেকে কারোর সরে যাওয়া নজরে আসে। ইলমা ঘুরে দাঁড়ালে কাউকেই দেখতে পায় না। পরক্ষণে ভাবে হয়তো চোখের ভুল। কে আসবে এখানে? তৃপ্তি পায়চারি করছে আর ইলমাকে বলছে, ভাইয়া সত্যি ফুল এনে দিবে? না, স্লার, ইতার বউটা যাতে রিনা খান হয়, তখন বুঝবে মজা। যদি ভদ্র হয়, মেয়েটার কপাল পুড়বে। আদনানের অত্যাচার সহ্য করতে হবে। আহারে, মেয়েটা যে কি কপাল পরা। ইলমার কথায় তৃপ্তি বলে, মেয়েটা ভাগ্যবতীও, পিওর ভালোবাসা পাবে। এত প্রেম করেছে, এখন বলছিস বউকে পিওর ভালোবাসা দিবে? ও তো টাইম পাসের প্রেম করে, সিরিয়াস কিছু না। ভালো তো বাসবে বউকে। তৃপ্তির কথায় ইলমা জবাব দেয় না। ফোন হাতে বন্ধুমহলে আড্ডা শুরু করে। প্রায় 20 মিনিট অতিবাহিত হওয়ার পর আদনান দরজার সামনে দাঁড়িয়ে বলে, ভেতরে আসবো নাকি তোরা বাইরে আসবি? আদনানের কথায় তৃপ্তি ইলমার দিকে তাকায়। ইলমা জবাব দেয়, ভেতরে আসো। আদনান বিরক্তি নিয়ে বলে, বাইরে আয়। আমি যাব না। তাহলে ঢং করে অনুমতি নিলে কেন? তীব্র ঝাঁঝালো কণ্ঠে প্রতিবাদ করে ইলমা। আদনান রুক্ষ গলায় জবাব দেয়, ঠেকা আমার না তোদের। বাজে লোক। তাতে তোর বাপের কি? আদনামের কথায় ইলমা তর্জনী নাচিয়ে বলে, কথায় কথায় বাপ টানলে খবর আছে। আয়, দেখি কি খবর করতে পারিস। 101 বার বাপ টানো, তাতে কার বাপের কি? তোত্তারা কোথাকার। ইলমা আদনানের ঝগড়ায় তৃপ্তি কপাল চাপড়ায়। দুটো শান্তিতে থাকতে পারে না। সামান্য বিষয় নিয়েও ঠোকাঠুকি। কিন্তু ঝগড়াগুলো শুনতে তৃপ্তির ভালোই লাগে। ইলমা তৃপ্তি লিভিং রুমে আসতে আদনাম ফুলের ব্যাগ ইলমার দিকে এগিয়ে দেয়। ইলমা ব্যাগের দিকে তাকিয়ে বলে, এত ফুল বেশি হলে দিয়ে দে, উপরের ফ্ল্যাটের মেয়েগুলোকে দিয়ে আসি। আরে, নারী দরদি সমাজসেবক। ইলমার কথায় আদনান ধমকে বলে, প্রেমিক নারী উল্টাপাল্টা বলবি না। তোদের মেয়েদের ঢঙের শেষ থাকে না। ফুল না এনে দিলেও সমস্যা, এনে দিলেও ন্যাকামি। এত ফুল, তোর বাপের টাকায় ফুল আনিনি, নিজের টাকায় এনেছি। এই কথায় কথায় বাপ টানবে না, ধমকে বলে ইলমা। তখন তৃপ্তি বলে, তোমার আইফোনটা দিও। পিক তো লব আমি আর ইলমা দেব শর্তে। আদনানের কথায় তৃপ্তি এবং ইলমা দুজনে হাঁ হয়ে যায়। আদনান জীবনেও নিজের ফোন কারোর হাতে দেয় না, পিক তোলতেও না। তার রুমেও তেমন কাউকে ঢুকতে দেয় না। দরজা একটা লোক করে রাখে আজীবন। এমনকি বাইকের পেছনেও কাউকে বসায় না। কিন্তু হুট করে ফোন দিতে রাজি হয়েছে, তাও শর্ত সাপেক্ষে। বিষয়টা সত্যি চিন্তার। আদনানের কথায় ইলমা বলে, কি শর্ত? চুল ছেড়ে হলুদে যেতে পারবি না। বেডা মানুষের আশেপাশে যেতে পারবি না। মেয়ে মানুষ ব্যতীত অন্য কারোর সাথে কথা বলতে পারবি না। হলুদে গিয়ে ঢং ন্যাকামি কোনোটাই করতে পারবি না। এসব রুলস মানলে আমার আইফোন দিয়ে আজকে যত খুশি পিক তুলতে পারবি। আদনানের শর্ত শুনে ইলমা তৃপ্তির দিকে তাকায়। তৃপ্তি চোখ দিয়ে ইশারা দিতে ইলমা জবাব দেয়, এসব শর্ত মানা ব্যাপার না। এই তো, ভদ্রভাবে চলবি, যাতে লোকে খারাপ না বলে। আচ্ছা,
যা, দেরি হয়ে যাবে। আদনানের কথায় ইলমা, তৃপ্তি ফুল নিয়ে ইলমার রুমে যায়, মূলত গহনা বানানোর জন্য। রুমে এসে ফ্লোরে ফুলগুলো ব্যাগ থেকে বের করে ইলমা। আদনান অনেকগুলো ফুল এনেছে, বলা যায় তাদের প্রয়োজনের চেয়েও 3 গুণ বেশি ফুল। ইলমা তৃপ্তির দিকে তাকিয়ে বলে, তোর ভাই একটা পাগল। আসলেই, কিভাবে টাকা নষ্ট করা যায় সেই ধান্দা। বড়লোকই মন তার। দেখিস না কত মেয়ে সেখানে জায়গা পায়। ভাইয়ার রাগ বেশি হলেও মন ভালো। তৃপ্তির কথায় ইলমা মৃদু হেসে বলে, হয়তো। আদনান সোফায় বসে ফোন থেকে পিকচার ডিলিট করছে আবার হাইড করছে। মূলত মেয়েদের সাথে যেসব পিকচার আছে সেগুলোর কিছু ডিলিট আর কিছু হাইড রেখেছে। উঠে রুমে এসে ফোনটা চার্জে বসিয়ে ব্যালকনিতে যায় আদনান। আজকে মনটা বেশ ফুরফুরে লাগছে। রাতের ডিনারটা করে ইলমা এবং তৃপ্তি রেডি হতে বসেছে। ঈশিতাকে ডেকে এনে ইলমা শাড়ি পরে। সে নিজের শাড়ি নিজে পরতে পারে না। যত চেষ্টাই করে কুচি ঠিক হয় না, আঁচল উল্টা পড়ে। কোন ভানেই তাল করতে পারে না সে। ইলমা তৃপ্তি সেম ভাবে শাড়ি পরে। দুহাতে বেলি ফুলের গাজরা, সাথে খোপাতেও ফুল দেয়। ইলমা কানে ঝুমকা পরে। গলার স্বর্ণের চেইনটা আর চেঞ্জ করেনি। চোখে আইলাইনার, কপালে টিপ, হালকা লিপস্টিক। উজ্জ্বল শ্যামবর্ণ মুখে হালকা সাজে মায়াবী লাগছে তাকে। তাদের 4 ভাইবোনের মধ্যে ইলমা উজ্জ্বল শ্যামলা। সে তার বাবার গায়ের রং পেয়েছে, তবে চেহারা পুরোটাই মায়ের পেয়েছে। আদনান, তৃপ্তি, ইজাজ তারা দাদি এবং বাবা মায়ের মতো ধবধবে ফর্সা। শুধু ইনান শেখ এবং ইলমার গায়ের রং একই, সেটাও উজ্জ্বল শ্যামবর্ণ। ইলমা দুটো গোলাপ হাতে নেয়। দুজন তৈরি হয়ে বাইরে আসতে আদনানকে খাবার টেবিলে দেখতে পায়। বাকিরা সোফায় বসা। ফাইজা আশেপাশেও নেই। সবার আগে বা পরে সে খাবার খায়। সবাই যখন বসে কথা বলে আশেপাশেও আসে না সে। তৃপ্তি এবং ইলমাকে দেখে ফরিদা পারভিন বলেন, সাবধানে যাইস। কোন ছেঁড়ার দিকে তাকাবি না। ফরিদা পারভিনের কথায় ইলমা আদনানের দিকে তাকায়। বীরবীর কি বলে, তোমার বলতে হবে না। তেমার নাতি যেই রুলস দিয়েছে তোমার থেকেও দ্বিগুণ। ইনান শেখ মেয়েকে দেখে জিজ্ঞেস করেন, ফুল এনেছো কখন? বাকিরাও তাকায়। তৃপ্তি তখন জবাব দেয়, ভাইয়া এনে দিয়েছে। বাকিরা আর চোখে আদনানকে দেখছে। আদনান সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো করে খাবার খেয়ে শেষ দেয়। হাত ধুয়ে পানি পান করে রুমে যায়। চার্জ থেকে ফোনটা খুলে বাইরে আসে। তৃপ্তির দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলে, যা বলেছি মনে থাকে যেন। তৃপ্তি মাথা নাড়ায়। ইলমার হাত ধরে বেরিয়ে যায়। আদনান আর সেখানে থাকেনি। সোজা রুমে চলে আসে। বেশি ভালো মানুষদের পাশে বসতে নেই, না হলে তাদের বাতাস লেগে শরীরে চুলকানি শুরু হতে পারে। তৃপ্তি ইলমা আসতে দেখে সাজানো অবন্তীকে। একদম পরী লাগছে। তাদের রিলেটিভিট আছে বটে। শিমুল এবং তাজবিহাকে দেখে তৃপ্তি, ইলমা তাদের কাছে যায়, কিছুক্ষণ কথাবার্তা বলে তৃপ্তি এবং ইলমা ছবি তুলতে যায়। এক কোনায় দাঁড়িয়ে ইলমা ছবি তুলছে। তার ক্যামেরাম্যান তৃপ্তি। এক পর্যায়ে তৃপ্তি আশেপাশে তাকিয়ে বলে, কেউ নেই। প্লিজ চুল ছাড়া একটা পিক তোলো। অনেক সুন্দর লাগবে। সাথে সাথে ইলমা জবাব দেয়, না। আদনান দেখলে বকবে। তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওর ফোন থেকে ডিলিট মেরে দেব। শিমুল, তাজবিহা আসতে তৃপ্তি তাদের বলে, পাশাপাশি দাঁড়াও, ইলমাকে যাতে বাইরে না দেখা যায়। 3জন পাশাপাশি দাঁড়াতে ইলমা নিজের খোপা ছেড়ে দেয়। দীঘল কুন্তল কোমর ছাড়িয়ে সেই কেশ। ইলমার ছবি তোলা শেষ হতে চুল খোপা করে নেয়। তারপর তৃপ্তি ছবি তোলে। অবন্তীকে হলুদ দিয়ে স্টেজে ছবি তোলে দুজন। 12:30টার মাঝেই আবার বাসায় চলে আসে ইলমা এবং তৃপ্তি। তৃপ্তি শাড়ি পরে হাঁসফাঁস করছে। সেজন্য এসেই ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে রুমে চলে যায়। ইলমা আদনানের ফোন হাতে রুমে আসে। ছবি সব হোয়াটসঅ্যাপে দিয়ে আদনানের গ্যালারি থেকে ডিলিট করে দেয়। পুনরায় রুম থেকে বেরোয় সে। বেশি দেরি করলে আবার না আদনান রেগে যায়। ফোন দিয়ে এসে চেঞ্জ করতে পারবে। সেই ভেবে আদনানের রুমের দরজায় নক করে ইলমা। 2-3 বার নক দিতে আদনান এসে দরজা খোলে। শাড়ি পরা মৃদু এলোমেলো ইলমাকে নজরে আসে আদনানের। শ্যামকন্যার চোখের দিকে দৃষ্টিপাত করতেই যেন গভীর সমুদ্র দেখতে পায়। অন্যরকম সুন্দর সেই চোখ জোড়া। আদনান সেই গভীর চোখে নিজের চোখের মিলনে বেশিক্ষণ ডুবতে পারেনি। নিজের সর্বনাশের ভয়ে দৃষ্টি সংযত করে নেয়। সামনে তাকিয়ে বলে, রুলস ঠিকঠাক মেনেছিস তো?
হুম। ইলমার জবাবে আদনান ভ্রু কুঁচকে বলে, দেখিস মিথ্যা বলিস না, সব খবর আমার কাছে আছে। বললাম তো, রুলস মেনেছি। খানিক বিরক্তি নিয়ে কথাটা বলে ইলমা। আদনান চোয়াল শক্ত করে বলে, এই বালের মেজাজ দেখাবি না। তোমার কথাবার্তা এমন কেন? সেটা জেনে তোর কাজ নেই। কথাটা বলে ইলমার হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেয় আদনান। ইলমার রাগ হয় প্রচুর। সেজন্য দরজায় লাথি বসাতে যায়, তখন আবার আদনান পুনরায় দরজা খুলেছিল, যার দরুন ফ্লোরে স্লিপ কেটে পড়তে যায় ইলমা। আদনান হতভম্ব হয়ে ইলমার এক হাত ধরতে, পড়া থেকে রক্ষা পায় ইলমা। রাগে দুঃখে তার কান্না আসছে। আদনান ইলমার চোখমুখ দেখে মুখ টিপে হাসে। ইলমা নিজেকে সামলে তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলে, আল্লাহ বিচার করবে। দরজায় শান্তি মতো লাথিটাও বসাতে দেয়নি। ইলমার কথায় আদনান জবাব দেয়, মাথা মোটা। এরকম শক্ত কাঠের দরজায় লাথি দিলে পা ভেঙে যেত। ভা মোলে ভাঙত। তাতে কার বাপের কি? কথাটা বলে আদনানের থেকে হাত ঝাড়ি মেরে সরিয়ে নেয়। মুখ ছামটা মেরে চলে আসে নিজের রুমে। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠে। যেই হাসির শব্দ ইলমার কানে আসতে চরম বিরক্ত হয় ইলমা। ইলমা রুমে যাওয়ার পেছনে দিয়ে আদনান নিজের রুমে প্রবেশ করে দরজা লক করে দেয়। ফোন হাতে নিয়ে গ্যালারিতে যেতে একটাও ছবিও পায় না তৃপ্তি এবং ইলমার। মুহূর্তে টনক নড়ে তার। সব ডিলিট করে দিয়েছে ইলমা। কিন্তু মেয়েটা বড্ড বোকা। তার হোয়াটসঅ্যাপে গেলেই তো ছবি সব পেয়ে যাবে। সেজন্য আদনান ইলমার আইডিতে যায়। ছবি সব কিছু গেছে, আবার কিছু যাচ্ছে। আদনান একে একে ইলমার সবগুলো ছবি সেভ করে নেয়। ব্যালকনিতে বসে বসে ইলমার ছবিগুলো দেখে সে। ঘড়ির কাঁটা সকাল 7টার ঘর ছুঁয়েছে। আদনানের অ্যালার্ম সেই 6:30 থেকে বেজেই যাচ্ছে। আদনান সেটা বন্ধ করে আবার নির্দিষ্ট সময়ে চলতে থাকে অ্যালার্ম। প্রচুর বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে যায় আদনান। আজলে ভার্সিটি যাবে সে। রুমে এসে নিজেকে তৈরি করে নাস্তা খাওয়ার জন্য লিভিং রুমে আসে। তারেক মাহমুদ এবং ইনান শেখ মাত্র এসেছে নাস্তা খাওয়ার জন্য। তারা তিনজন একসাথে বসে নাস্তা সেরে নেয়। খেতে বসে তেমন কথা হয়নি তাদের মাঝে। আদনানের খাওয়া শেষ হতে বাইকের চাবি নিয়ে আসে। ইলমা, তৃপ্তি সবে নাস্তা খেতে এসেছে। আদনান দুজনকে আর চোখে পরখ করে। বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে তারেক মাহমুদ আদনানকে শুনিয়ে বলেন, আম্মা, তোমার নাতিকে বলে দিও, আর 14 দিন। আদনানের কানে আসে সে কথা। বাকিরা তার যাওয়া দেখছে। আদনান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। তারেক মাহমুদ আদনানের যাওয়া দেখে বিরক্ত হন। ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, আর কিছু বলার দরকার নাই। শোন, বিকেলে আমি আর তৃপ্তি ফাতিহার তার মেয়ে বাসায় যাব। মায়ের কথায় ইনান শেখ জিজ্ঞেস করেন, হুট করে কেন? অনেক দিন ধরেই বলছে ফারিসের ফাতিহার ছেলে জন্য মেয়ে দেখতে যাব। এত বেশ ভালো খবর। ইনান শেখের কথায় তারেক মাহমুদ তৃপ্তিকে বলেন, ভালো মেয়ে দেখবে ফারিসের জন্য। ছেলেটা যথেষ্ট ভদ্র। ইলমা সবার কথা শ্রবণ করে। নাস্তা শেষ করে সবার উদ্দেশ্য বলে, বিয়েতে যাবে না তোমরা? তারেক মাহমুদ জবাব দেন, ইনান তো করতে যাবে। বাকিরা যারা আছে যাবে আরও কি। ফাইজা, ইজাজকে বকছিল তখন। পড়ালেখা ঠিকঠাক করে না। এই সেই। হাবিজাবি কত ব্যাপার নিয়ে। ইজাজ নাস্তা খেয়ে রুমে চলে যায়। তৃপ্তি তার আম্মুকে রান্নার কাজে হেল্প করতে যায়। ইলমা উঠে নিজের রুমে আসে। তার রুম অনেকটা অগোছালো হয়ে আছে। ইলমার তেমন সময় হয় না রুম গোছানোর। আজকে যেহেতু কলেজ যাবে না, রুমটা গোছানো যাক। টেবিলে একাডেমিক বইয়ের সাথে কিছু গল্প উপন্যাসের বইও ছিল, যেগুলো পড়ার জন্য বুকশেলফ থেকে নামিয়েছিল ইলমা। যেহেতু সামনে টেস্ট এক্সাম, উপন্যাসের বই পড়ার মানেই হয় না। বইগুলো সুন্দর করে শেলফে তুলে রাখে সে। রুম ক্লিন করে, লিভিং রুমটাও গুছিয়ে নেয়। রান্নাবান্না শেষ হতে কিছু কাজে হেল্প করে ইলমা। ফাইজার সাথে তার কথা হয় না। বলা যায়, ফাইজা তাকে ইগনোর করে। সেজন্য ইলমাও আগ বাড়িয়ে কথা বলতে যায় না। ভার্সিটিতে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছে আদনান। এক হাতের আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, যেটা কিছুক্ষণ পরপর মুখে তুলছে আর ধোঁয়া টানছে। অপোজিটে আবরণ মেয়েদের র‍্যাগ দিচ্ছে। আদনানের চোখের আড়াল হয়নি সেসব ব্যাপার। রিয়ানার সাথে তেমন একটা যোগাযোগ হয় না আদনানের। বলা যায়,
নিজে থেকেই কথা বলা কমিয়ে দিয়েছে। দেখা হলে ব্রেক আপ করে নিবে। আদনানের হাবভাব ভালো ঠেকছে না নির্মাণের কাছে। সেজন্য বেশিক্ষণ নিজের কৌতূহল ধরে রাখতে পারেনি। নির্মাণ আদনানের দিকে শান্ত স্বরে প্রশ্ন ছুড়ে মারে, তোর হয়েছেটা কি? আদনান সিগারেটে একটা টান দিয়ে বলে, সময় খারাপ যাচ্ছে। বাকিরা কিছুটা অবাক হয়। শাহজান জবাব দেয়, তোর অল্প স্বল্প পরিবর্তনের জন্য। আদনান শূন্যে তাকায়। সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি খারাপ। ভালোর সংস্পর্শে এসে দেখছি, আমার সব নড়বড়ে হয়ে যাচ্ছে। পরিস্থিতি যেন আমায় বাস্তবতার কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড় করাচ্ছে। আমাকে আধারে মানায়, আলোতে নয়। কিন্তু কি বলতো, জীবনে কিছু কিছু সময় প্রতীক্ষা, মোহমায়ার তাড়নায় আলোতে আসতেই হয়। এই আলো আমার শ্বাসরুদ্ধ করে, হৃদয়ে তলপাড় সৃষ্টি করে। আমার নতুন সৃষ্টি কিংবা শেষ ধ্বংস এই আলোতে দেখতে পাচ্ছি। আদনানের কথায় নির্মাণ জবাব দেয়, এই আলোটা কি কাউকে ভালোবাসার মতো সর্বনাশী ব্যাপারস্যপার? নির্মাণের কথার প্রত্যুত্তরে কোন প্রতিক্রিয়া দেখায় না আদনান। বাকিরাও আর প্রশ্ন করার সাহস পায়নি। তবে ঘটনা ঘটে অন্য। আদনান যখন আবরণের সামনে দিয়ে যাচ্ছিল তখন আবরণের দলের একটা ছেলে টিটকারি মেরে বলছে, জয় ভাই, আপনার শালা যাচ্ছে। কথাটা বলে ছেলেটা হাসে। সাথে ছেলেপেলে গুলো হাসে। আদনানের কর্ণকুহর হয় সে বাক্য। কিন্তু ঝামেলায় যেতে চায় না। সেজন্য কিছু বলেনি। তার বোনকে সে সামলে রাখতে পারবে। মুখে বললেই বিয়ে হয়ে যায় না, আর না শালা হয়ে যায়। কিন্তু জয় সেই কথাটা কাউন্ট করে জবাব দেয়, একবারে দেশি মাল। দেখলেই জিভে জল চলে আসে। ব্যাস। আদনানের টেম্পার গরম হয়ে যায়। শার্টের হাতা ফোল্ডার করতে করতে এগিয়ে আসে আবরণের দিকে। আবরণ আদনানকে খেপিয়ে যেন তৃপ্তি পেল। আদনান এসেই আবরণের কলার চেপে ধরে। নিজের শক্ত মাথা দিয়ে আবরণের কপালে জোরে বাড়ি দেয়। হাত মুষ্টি বদ্ধ করে আবরণের নরম গালে আঘাত করে। পা তুলে আবরণের পেটে আঘাত করে। যার ফলস্বরূপ আবরণের মুখ দিয়ে রক্ত বেয়ে পড়ে নিচে লুটিয়ে পড়ে। এগিয়ে আসে আবরণের দলের ছেলেপেলেগুলো। আদনান তাদের সাথে মারামারিতে ব্যস্ত। তবে নিজেও দু চার ঘা খেয়েছে। যার ফলে কপাল, ঠোঁট ফেটে রক্তে টইটুম্বুর। নির্মাণ, শাহজান মুহিত এসে আদনানকে ছাড়ায়। জয় উঠে আদনামের পিঠে কয়েকটা লাথি বসায়। তাতেই আদনান পুনরায় ক্ষিপ্ত হয়ে আবরণের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিয়ে বলে, ক্যারেট অয়েরের বাচ্চা। এই মেশিন নিয়ে এত তেজ না তোর। এরপর আমার বোনকে নিয়ে বাজে কথা মুখে আনলে একবারে অকাজের বানিয়ে ফিউচারে বাপ হওয়া ছুটিয়ে দেব। আবরণ ব্যথায় দম যায় যায় অবস্থা। তবুও ঠোঁটের কোণে তার হাসি। আদনান বেশ বিরক্ত হয়। আবরণ সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে, তোর বোনকে তো আমি দেখে নেব। যেখানেই পাবো। ফিউচারের কথা চিন্তা করিস। আদনান তেরে আসতে গেলে নির্মাণ তাকে ঠেকায়। আদনান চোখমুখ শক্ত করে বাজে গালি দেয় আবরণকে। আদনানকে টেনেটুনে এক সাইডে নিয়ে আসা হয়। মুখের অবস্থা রক্তমাখা। রাগে শরীর অসম্ভব কাঁপছে তার। কপালের রগ সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। হাত দুটো মুষ্টিবদ্ধ। অন্যদিকে আবরণকে হসপিটালের উদ্দেশ্য নেওয়া হয়। নির্মাণ আদনানকে পানির বোতল এগিয়ে দিতে দিতে বলে, তোদের ঝামেলা আর শেষ হবে না। হসপিটালে চল। ওই ক্যারেট অয়েরের বাচ্চা আমার বোনকে নিয়ে বাজে কথা বলবে কেন? ওর ঝামেলা আমার সাথে, আমার পরিবার টানবে কেন? জানি না। আবরণকে বিশ্বাস নেই। তৃপ্তিকে সাবধানে রাখিস। নির্মাণের কথায় আদনান পানি পান করে উঠে দাঁড়ায়। শরীরের সর্বাঙ্গ ব্যথায় বিষিয়ে উঠছে। আদনানের অবস্থা বুঝে নির্মাণ এবং শাহজান তাকে ধরে গাড়িতে নিয়ে বসায়। পাশের হসপিটালে নিয়ে যায়। আদনান চুপচাপ হসপিটালে আসে। কাটা জায়গা ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে নেয়। ব্যথার ঔষধ সহ আরও কিছু ঔষধ লিখে দেওয়া হয়। হসপিটাল থেকে বেরিয়ে তিন বন্ধু একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুর বলতে আড়াইটা বেজে গেছে প্রায়। তিনজন মিলে লাঞ্চ সেরে বাইরে আসে। আদনান এই অবস্থা নিয়ে বাসায় যাবে না। সেজন্য ঠিক করে দুটো দিন নির্মাণের বাসায় কাটিয়ে দিবে। অবন্তীর বিয়েতে এসেছে শেখ পরিবারের সদস্য। তৃপ্তি ইলমা দুজনে সারারা পরে হিজাব বেঁধে মাথা ঢেকেছে। ঈশিতা এবং ফাইজার সাথে সাথেই ছিল দুজন। গিফট দিয়ে বরকে দেখে পিকচার তোলে তারা। অবন্তীকে বউ সাজে মাশাআল্লাহ সুন্দর লাগছে। খাবার খেয়ে দেরি করেনি তারা।
নিজেদের ফ্ল্যাটে চলে আসে। বিকেলে ফরিদা পারভিনের সাথে তৃপ্তি তার ফুফির বাসায় যাবে। ফরিদা পারভিনের কথা মতো 2-3 দিন সেখানেই থাকবে তারা। সেজন্য তৃপ্তি ব্যাগে দুটো থ্রি-পিস সহ দরকারি জিনিসপত্র নিয়ে নেয়। কিছুক্ষণ রেস্ট করে দাদি নাতনি বেরোয় ফারিজদের বাসার উদ্দেশ্য। তারেক মাহমুদের পার্সোনাল কারে করে যাবে। ড্রাইভার তাদেরকে বাসার সামনে নামিয়ে দিবে। তৃপ্তি চলে যাবে। ইলমা 2-3 দিন একা কাটাবে। একা বলতে আর কি, কলেজেই তার সময় কেটে যাবে। তবে দাদিকে আর তৃপ্তিকে সে 3টা দিন মিস করবে। সন্ধ্যায় ঈশিতা নাস্তা বানাচ্ছে, ইলমাও হেল্প করেছে। ফাইজা আশেপাশেও ঘেসেনি। কিচেনে তারা দুজন। আদনান তখনও ফিরেনি। কল দিয়েছে, ফোন বন্ধ বলছে। ঈশিতা চিন্তিত ছেলেকে নিয়ে। ইলমাকে বলে, আদনানের হলোটা কি? সেই সকালে বেরিয়েছে, বাসায় আসার নাম নেই। মনে হয় এখনই এই বাসা ছেড়ে দিচ্ছে। আরে না, কোন সমস্যায় পড়েছে মনে হয়। যে নিজে সমস্যার সৃষ্টি করে, তার আবার কিসের সমস্যা? ইলমার কথায় ঈশিতা নীরব চাহনি দেয়। ইলমা চায়ের ফ্লাক্সে চা চেকে নিচ্ছে। ঈশিতা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। এই ছন্নছাড়া ছেলেটার হবে কি? কিভাবে ঠিক হবে? ভবিষ্যৎই এখনো নেশা ছাড়তে পারেনি, ভালো হওয়ার নামগন্ধ তো বহু দূরে। ইলমা চায়ের ফ্লাক্স নিয়ে লিভিং রুমে আসে। ইজাজ তখন রুম থেকে বেরোয়। ইলমাকে দেখে বলে, গুড ইভিনিং বনু। শুভ সন্ধ্যা। কথাটা বলে ইজাজকে 1 কাপ চা ঢেলে দেয় ইলমা। ইনান শেখ এসে চেয়ার টেনে বসেন। তারেক মাহমুদ চা পান করছেন। ঈশিতা এসে বলেন, আদনান এখনো ফিরেনি। ফোন বন্ধ। দেখো নেশা করে কোথায় টাল হয়ে পড়ে আছে। কণ্ঠস্বরে বিরক্ত সুস্পষ্ট। ইনান শেখ কোন প্রতিক্রিয়া দেখাননি। আদনানকে এমনিতেও তার পছন্দ না। ভদ্রতার রেশ মাত্র নেই ছেলেটার মাঝে। এমনিতে নিজের ক্লায়েন্ট আর বউ দুটোই কন্ট্রোল করতে হিমশিম খান। সেখানে আদনানের ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে পাগল হতে চান না তিনি। তাদের কথার মাঝে তারেক মাহমুদের ফোন বেজে উঠে। ফাতিহা ভিডিও কল দিয়েছে। তারেক মাহমুদ রিসিভ করতে ফরিদা পারভিনের মুখ ভেসে উঠে। তারেক মাহমুদ মাকে সালাম দিয়ে তৃপ্তির কথা জিজ্ঞেস করেন। তাদের কিছুক্ষণ খোশগল্প হয়। ঈশিতা সেখান থেকে উঠে এসে আদনানের বন্ধু নির্মাণকে কল দেয়। কল বাজলেও কেউ কল তোলে না। ঈশিতা বিরক্ত হয় নির্মাণের কাজে। শাহজানের ফোনে ট্রাই করলে সেটা বন্ধ বলে। পুনরায় নির্মাণের ফোনে কল দিলে রিসিভ হয়। ঈশিতাকে সালাম দিলে সালামের জবাব নিয়ে জিজ্ঞেস করেন, আদনান কোথায়? আন্টি, আদনান আমাদের বাসায়। আম্মু অনেক দিন ধরে বলছিল এসে ঘুরে যেতে। হুট করেই এসেছে। চলে যাবে 2-1 দিনের মাঝেই। সত্যি তো? আপনি কথা বলবেন ওর সাথে? দাও। নির্মাণ ফোনটা আদনানকে দেয়। আদনান সাধারণ ভঙ্গিতে হ্যালো বলে। ঈশিতা জবাব দেয়, ফোন বন্ধ কেন? চার্জ নেই। বাসায় চলে এসো। এত তাড়া কিসের? আর তো 13টা দিন। এরপর এমনিতেও বাসা ছেড়ে চলে আসবো। যখনকারটা তখন। আমাকে ছাড়া থাকার অভ্যেস করে নেও। করব। সমস্যা নেই। খাবার খেয়েছো? হুম। তুমি? বাসায় চলে এসো। যাব সময় হলে। ঈশিতা আর কিছু বলেনি। আদনান কল কেটে দেয়। ফোনটা নির্মাণের দিকে এগিয়ে দিয়ে বলে, সব নাটকবাজ। বাসায় থাকলে শান্তি দেয় না, চলে এসছি তাতেও কল দিয়ে ডাকে। মায়ের মন তো। ঋতুর শেষের ঝড়ের তাণ্ডব মূলত প্রাকৃতিক বৈরিতা এবং ঋতু পরিবর্তনের সময়ের অস্থিরতার লক্ষণ হিসেবে ধরা যায়। এটি বাংলার সাংস্কৃতিক চেতনাতেও গভীরভাবে প্রথিত। আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন সকাল থেকেই। এরই ভেতরে খবর এসেছে ফাইজার মা মারা গেছেন। হুট করেই মারা গেছেন। অবশ্য মৃত্যুর গ্যারান্টি নেই। কখনকার ডাক পড়ে। মানবজন্মে অত্যাবশ্যক এবং চরম সত্য হল মৃত্যু। সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটি মিছে নয়। আপনি, আমি, আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মায়ের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ফাইজা কেঁদে কেটে অস্থির। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম। তার মাও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যেহেতু আত্মীয়, সেজন্য শেখ পরিবারের নিয়ম অনুযায়ী প্রথম দিন সবাই মৃত বাড়িতে যায়। সে অনুযায়ী সকাল থেকে ব্যাগ গোছাচ্ছে ফাইজা। ঈশিতা, তারেক মাহমুদও যাবেন। ফরিদা পারভিন এত দূর জার্নিতে অসুবিধা হবে সেজন্য তিনি যাবেন না। এমনিতেও তৃপ্তি, ইলমার সামনে পরীক্ষা। এখন চট্টগ্রাম গেলে কমপক্ষে 4-5 দিন সময় নষ্ট হবে।
তৃপ্তি যেতে পারলেও ইলমাকে নিতে রাজি না ফাইজা। এই নিয়েও ইনান শেখের সাথে ঝগড়া হয়েছে দুদণ্ড। ফরিদা পারভিন তৃপ্তি ফাতিহার বাসায় এখন চাইলেও আসবে না, আগামী কালকে পাত্রী দেখতে যাবে। এদিকে ইলমাকে এক ছেড়ে যেতে রাজি না ইনান শেখ। আদনানের কোন খোঁজ খবর নেই, সেজন্য সেসব নিয়ে ভাবছে না কেউই। ফাইজা ইজাজের ব্যাগ গুছিয়ে নিজে বোরকা গায়ে জোড়ায়। ইনান শেখ চিন্তিত ভঙ্গিতে লিভিং রুমে আসেন। ফোন হাতে ফরিদা পারভিনকে কল দেয়। রিসিভ হতে বলে, আম্মা, বিকেলে চলে এসো। ইলমা একা থাকতে পারবে না। আচ্ছা। ইনান শেখ দীর্ঘশ্বাস ছেড়ে ইলমাকে ডাকে। বাবার ডাক পেয়ে ইলমা আসে। ফাইজা তখন লিভিং রুমে এসেছে। ইলমাকে দেখে বিরক্ত হয় ফাইজা, তবে মুখে প্রকাশ করে না। তারেক মাহমুদ এবং ঈশিতা এসেছে তৈরি হয়। ইনান শেখ ইলমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সাবধানে থেকো। বিকেলে তোমার দাদি চলে আসবে। থাকতে পারবো, সমস্যা নেই। কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয় ইলমা। ইলমাকে কিছু টাকা দিয়ে ইনান শেখ সহ বাকিরা বেরিয়ে যায়। তাদের বিদায় দিয়ে ইলমা দরজা লক করে নেয়। কিচেনে গিয়ে ভেজানো মাংস রান্না বসায়। ভাত কুকারে বসিয়েছিল ঈশিতা। তরকারি রান্নার আগেই ছুটতে হচ্ছে। যেহেতু রাতে ফরিদা পারভিন এবং তৃপ্তি আসবে, সেইভাবেই রান্না করে ইলমা। কিছুটা সুস্থ অনুভব করে আদনান, সেজন্য ঠিক করে আজকে বাসায় চলে যাবে। এমনিতেও গতকাল থেকে এখন অবধি নিজের ফোন বন্ধই রেখেছে। ভেবেছিল 2-3 দিন থাকবে নির্মাণদের বাসায়। সেটা সম্ভব না, এখানে তার মন টিকছে না তেমন। বাসায় গিয়ে একটা ঘুম দিবে। লাঞ্চ করে রেডি হয় আদনান। 2:30টার দিকে সবাইকে বিদায় জানিয়ে বাইরে আসে আদনান। আকাশের অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণের মধ্যেই যেন সব তছনছ করে দিবে ঝড়ের তাণ্ডবে। আদনান ক্ষিপ্ত কালো অম্বরের দৃষ্টি মেলে। সে বাসায় গিয়ে পৌঁছাতে পারবে কিনা সেও না। রিকশা ধরে বাসার উদ্দেশ্য রওনা হয় সে। কিন্তু অর্ধেক পথ আসতেই তুমুল বেগে বাতাসের সাথেই ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়। আদনান আকাশের দিকে তাকায়। এই বৃষ্টি কদিনের জন্য কে জানে। চারপাশ অন্ধকার প্রায়। এখন কি বিকেল নাকি রাত বোঝা মুশকিল। সমস্যা হয় অন্যত্রে। আদনান বাসার কাছাকাছি আসতে তার রিকশা আটকে ধরে দুটো মাইক্রো। আদনান কি ভেবে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে এগোয়। আরেকটু সামনেই তাদের বাসা। প্রায় 8-9 জনের মতো ছেলেপেলে আদনানকে ঘিরে ধরে। তাদের এক একজনের চাহনি একটু অন্যরকম। আদনান বুঝে এরা আবরণের লোক। সেজন্য না ঘাবড়িয়ে জিজ্ঞেস করে, কি চাই। তখন একজন বলে, বৃষ্টিময় রাত, অন্ধকারে ঘেরা চারপাশ। খেকশিয়ালরা ধরেছে একটা পোষা বিড়াল। তোর বাপ বিড়াল, তুই বিড়ালের বাচ্চা মোরগ। আদনান হলো সিংহ। আদনানের এরকম কথায় ছেলেটি তার মাথা দিয়ে আদনানের কপালে বাড়ি মারে। বৃষ্টির পানিতে ভেজা শরীর, চুলের পানি নাকের কপাট বেয়ে সরু হয়ে গড়াচ্ছে। আদনান সবার দিকে আর চোখে তাকায়। পকেটে হাত দিয়ে একটা ছুরি আলগোছে বের করে। একটা ছেলের গলা কণ্ঠ নালি চেপে ধরে গাড় বরাবর ছুরি বসিয়ে দেয়। খুব দ্রুত হওয়ায় বাকিরা হতভম্ব হয়ে যায়। বাকি 7টা ছেলে আদনানকে ঘিরে ধরে। কেউ লাথি, কেউ ঘুষি দেয়। আদনান ছুরি দিয়ে কয়েকজনকে আঘাত করে। তবে সে প্রচুর মার খেয়েছে। নাকমুখ রক্তে সিক্ত। তখন একটা ছেলে আকস্মিক একটা ছুরি আদনানের হাতে গভীরভাবে বসিয়ে দেয়। সাথে সাথে গোলগলিয়ে রক্ত বের হতে থাকে হাত থেকে। হাতের যন্ত্রণায় দিকবিদিক শূন্য হয়ে পড়ে আদনান। সর্বশক্তি প্রয়োগ করে ছুরিটা টেনে বের করে। বৃষ্টির পানিতে ধুয়ে যায় সেই ছুরির টকটকে লাল রক্ত। ছেলেগুলো নিজেদের নিয়ে পালিয়ে যেতে ব্যস্ত। আদনান হাত চেপে ধরে এগোয় সামনে। গতকাল মার খেয়ে অবস্থা খারাপ হয়েছিল। ঔষধ খেয়ে যাই ব্যথা কমিয়েছে। এখন তো 3 ডাবল। পুরো শরীরে যেন কেউ বিষ ঢেলে দিয়েছে। বৃষ্টির পানিতে ভিজে এবার না জ্বর চলে আসে। বিভিন্ন ভাবনা মাথায় আসছে আদনানের। কোনোরকম বাসায় এসে কলিং বেল চাপে আদনান। কয়েকবার কলিং বেল চাপতে ইলমা এগিয়ে আসে। দরজার হোল দিয়ে বাইরে দেখে। ভেবেছিল দাদি আর তৃপ্তি এসেছে। কিন্তু সম্পূর্ণ উল্টো ব্যাপার। আদনান এসেছে। ইলমা দরজা খুলতে আদনান দাঁতে দাঁত চেপে বলে, হাতে কি গজব পড়েছে। দরজা খুলতে এত সময় লাগে? মুখ সামলে কথা বলো। চোপ। তোর মুখ তুই সামলে রাখো। বজ্জাত। মাথা গরম করবি না।
কথাটা বলে ভেজা শরীর নিয়ে আদনান সোফায় বসে। ইলমা দরজা লাগিয়ে নজর দিতে দেখে ফ্লোরের লাল রঙের কিছু। হতভম্ব হয়ে আদনানের দিকে তাকায় ইলমা। ডান হাত রক্তে টইটুম্বুর, গোলাপি ঠোঁট এবং ফর্সা গলা কালো হয়ে আছে। আদনানের অবস্থা দেখে ইলমা ভয় পায়। কাপা কাপা স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আদনান হাত চেপে রেখে জবাব দেয়, একটা ওড়না আনো তো, রক্ত ঝরছে। ইলমা মাথা নাড়ায়। কথা থেকে ওড়না আনবে? এদিক সেদিক ঘুরে পুরনো ওড়না পায় না। সেজন্য নিজের রুমে গিয়ে কাবার্ড থেকে কালো রঙের একটা ওড়না নিয়ে আসে। হাত অসম্ভব কাঁপছে তার। এমনিতে চারপাশে যা বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বাজ পড়ছে। ভাগ্যিস বাসায় আইপিএস আছে, না হলে তো কাজ সারত। আদনানের হাতে বোধ নেই যে শার্টের বোতাম খুলবে। ইলমা ওড়না এগিয়ে দিলে আদনান চোখ তুলে তাকায়। খুবই শীতল কণ্ঠে বলে, হেল্প কর। কি? আমার শার্টের বোতামগুলো খুলে দে। কি? চোখ বের করে বলে ইলমা। আদনান বিরক্ত হয়। জবাব দেয়, হাতে শক্তি নেই বোতাম খোলার। থাকলে তোকে বলতাম না। ইলমার মায়া হয়। এমনিতে আদনানের অবস্থা দেখে তার খারাপ লাগছে। বাসায় কেউ নেই যে হেল্প করবে। এখন তার ভরসায় আছে বেচারা। ইলমা মৌনতা কাটিয়ে বলে, তুমি চোখ বন্ধ করে রাখবে। চোখ খোলা থাকলে সমস্যা কি? আর লজ্জা লাগে। ঢং ছাড়। হেল্প করবি কিনা বল। ইলমা কাচুমাচু হয়ে দাঁড়ায়। আদনান ভেজা শরীর নিয়ে উঠে দাঁড়ায়। ইলমা এগিয়ে গিয়ে শার্টের বোতামগুলো খুলে দেয়। শার্টের অবস্থা খারাপ। সেই সাথে হাতটা যে রক্ত মেখে লাল হয়ে আছে। ইলমা চোখ মুখ খিচে রেখে আদনানের আঘাতের জায়গায় ওড়না শক্ত করে বেঁধে দেয়। আদনান চোখ বন্ধ করে ব্যথা গিলে নেয়। ইলমা আওড়ায়, এত ব্যথা কিভাবে সহ্য করছো? এসব কি করে হয়েছে? পরে বলবো। বাকিরা কোথায়? ওই ইজাজের নানু মারা গেছে। সবাই চট্টগ্রাম গেছে। তোকে নেয়নি? হতভম্ব হয়ে জিজ্ঞেস করে আদনান। ইলমা জবাব দেয় না। আদনান আর কিছু বলেনি। উঠে রুমে চলে আসে। ওয়াশরুমে ঢুকে হাত না ভিজিয়ে শাওয়ার নেয়। কোনোরকম চেঞ্জ করে বাইরে আসে। রক্ত ঝরছে না বোধ হয়। আদনান ভেজা চুল নিয়ে খাটের উপর বসে। বা হাতে তোয়ালে নিয়ে মাথায় রাখে। ধীরে ধীরে চুলগুলো মুছতে থাকে। তখন তার দরজায় কড়া নাড়ে ইলমা। আদনান খুব আস্তে বলে, আয়। ইলমা হাতে একটা মগ নিয়ে এগিয়ে আসে। আদনানের দিকে তাকায়। জবাব দেয়, ঠোঁটে মলম লাগাওনি? বেশি কেটেছে মনে হয়। হাতটা ড্রেসিং করে দিস। চাটা পান করো, ভালো লাগবে। টেবিলে রাখো। ইলমা চায়ের মগ টেবিলের উপর রাখে। আদনান আদেশ করে, ওয়ার্ড্রোবের প্রথম তাকে ফার্স্ট এইড বক্স আছে, নিয়ে আয়। আদনানের কথা মতো ইলমা ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। ওড়নার বাঁধন খুলে দেয়। খুব সাবধানে যত্নের সাথে কাটা জায়গায় ড্রেসিং করিয়ে মলম লাগিয়ে দেয়। আদনান পুরোটা সময় ইলমার কাজ দেখছিল। ইলমাকে দিয়ে বা হাতে মলম ঢলিয়ে নেয় আদনান। কিছুক্ষণের ভেতর হাতের জ্বলুনি শুরু হয়। একটু পর ব্যথা ছেড়ে দিবে। শরীরও অসম্ভব ব্যথা হয়ে আছে। ইলমা চায়ের মগ এগিয়ে দিয়ে বলে, ভাত আনবো? না, যতটুকু করেছিস অনেক কিছু। ইলমা জবাব দেয় না। আদনান চাটা শেষ করে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে। মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। তখন ইলমা বলে, ঔষধ খাওনি? রাতে খাবো। এখন খেয়ে ঘুমাও। দাদি, তৃপ্তি আসবে না। ইলমা ঘড়িতে সময় দেখে। সন্ধ্যা 7টা বেজে গেছে। এখনো বৃষ্টি থামার নামগন্ধ নেই। হয়তো আসবে না। ইলমা জবাব দেয়, আজকে আসবে বলে মনে হয় না। কবে, কখন আসবে আমাকে বলিস। হয়তো আগামীকাল আসবে। তাহলে আমি আগামীকাল সকালে চলে যাব। উমা, কেন? বাসায় কেউ নেই। আমি হুটহাট না জেনে ফিরেছি, লোকে জানলে তোকে নিয়ে বাজে ধারণা পোষণ করবে। ওরা আসলে আমায় মেসেজ দিয়ে বলিস, রাতে ফিরব। বাসা তো তোমাদেরও। আদনান জবাব দেয় না। ইলমা পুনরায় বলে, নাস্তা দিয়ে যাই। ঔষধ খেয়ে নিও। এত ভাবতে হবে না। আরে তোমার হাতের অবস্থা দেখো। মনে হচ্ছে জ্বর আসবে। তুই এত ব্যাকুল হচ্ছিস কেন? কাটা হাত আর সামান্য একটু জড়িত হবে। এরকম কিছু না। কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয় ইলমা। আদনান কিছু বলে না। ইলমা নিজের ওড়না হাতে রুমে আসে। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। এক হাত কপালে দিয়ে দেখে অসম্ভব গরম হয়ে আছে। অসময়ে জ্বর আসলে প্রেমিক নারী সেবা করবে তো, নাকি লজ্জায় দূরে দূরে থাকবে?
ইলমার তখনকার বলা কথা ভেবেই আদনান হাসে। চোখ বন্ধ করে রাখবে, আমার লজ্জা লাগে। রুমে আসতেই ইলমা দেখে তৃপ্তির অনেকগুলো মিসড কল। সেজন্য ইলমা নিজে কল ব্যাক করে। রিসিভ হতে তৃপ্তি জানায়, বৃষ্টির জন্য আসা হয়নি। 9টার দিকে বৃষ্টি থামলে চলে আসবো আমি আর দাদি। সমস্যা নেই। এত কষ্ট করে আসতে হবে না, আমি থাকতে পারবো। আরে না, কি বলিস? একটা কয়েক ঘন্টারই তো ব্যাপার। চাচু জানলে খবর আছে। আমি বাবাকে কল দিচ্ছি। না, চলে আসবো। আসতে হবে না। আমি এখন খাবার খেয়ে ঘুম দেব। দাদি কি বলে? জানাচ্ছি তোকে। ইলমা কল কাটে। এখন তৃপ্তি এবং দাদি আসলে ঝামেলা আরেকটা বাঁধবে। আদনানকে দেখলে যদি সন্দেহ করে। এই মুহূর্তে বাসা ছেড়ে আদনানের যাওয়ার মতো কোন জায়গা নেই। এমনিতে সে অসুস্থ। ইলমা বুঝতে পারছে না কি করবে। এখন আদনানকে এটা বললে বেচারাও চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে বৃষ্টি 10টার পর থামলেই হবে। আর আশা হবে না তাদের। এছাড়া কোন উপায় নেই। এই আদনানেরও আসার সময় নেই। আজকেই কেন আসতে হলো? বৃষ্টিও বুঝি সময় বুঝেছে। রাত 10:30 নাগাদ আকাশের গর্জন এবং ছুপছুপ বৃষ্টি কিছুটা থেমেছে। তবুও মাঝে মধ্যে ভয়ঙ্কর রকমের ডাক দেয় আকাশ। ইলমা পড়ার টেবিল ছেড়ে উঠেছে 10টায়। তৃপ্তিরা কল দিয়ে জানিয়েছে আজকে আর আসছে না। তবে আগামীকালকে বিকেল নাগাদ চলে আসবে। ইলমা স্বস্তির নিঃশ্বাস ফেলে আদনানের রুমের দিকে যায়। দরজা নক করলে কোন সাড়া শব্দ পায় না। 7টার দিকে আদনান ঘুমিয়েছিল। ইলমা রুম থেকে বেরোনোর সময় লাইট অফ করে দিয়েছিল। হয়তো উঠেনি। ইলমা অনুমতির জন্য বসে থাকেনি। রুমে ঢুকে লাইট অন করে। নজরে আসে কম্বল গায়ে জড়িয়ে ঘুমন্ত আদনানকে। ঠোঁট ফুলে অসম্ভব লাল হয়ে আছে। চোখের পাতা বন্ধ। দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলানো। গাল এখনো লাল হয়ে আছে। কাটা জায়গায় ঔষধ লাগায়নি হয়তো। ইলমা এগিয়ে আসে। আদনানের নাম ধরে বার কয়েক ডাক দেয়। কিন্তু কোন সাড়া শব্দ পায় না। ইলমা কাপা কাপা হাতে আদনানের কপালে হাত রাখে। মুহূর্তে যেন তার ঠান্ডা হাত ছাদ করে উঠল। কপাল পুড়ে যাচ্ছে জ্বরে। ইলমা হতভম্ব হয়ে যায়। আদনানকে ডেকে জাগিয়ে তোলে। ঘুমের মাঝে ডাকাডাকি আদনানের অপছন্দ। ইলমার ডাকা ডাকিতে চোখ মেলে তাকায়। সারা অঙ্গপতঙ্গ ব্যথায় বিষিয়ে আছে। মুখটা তেতো মনে হলো। দাঁত মুখ খিচে ইলমাকে বলে, ডাকছিস কেন? ভাত খাবে? এখনো ঔষধ খাওনি? জ্বর এসেছে তোমার? আমার যে জ্বর এসেছে তুই কি করে বুঝলি? আদনানের এমন প্রশ্নে ইলমা বিরক্ত হয়। ধমকে বলে, চোখ মুখ দেখেই বোঝা যায়। বেশি প্যান প্যান করলে খবর আছে। খাবার খেতে আসো। তোর কথা আমি কেন শুনবো? ঠিক আছে। না খেলে নাই। কথাটা বলে ইলমা চলে আসার জন্য উদ্বুদ্ধ হয়। আদনান পুনরায় ডাক দেয়। ইলমা পেছনে ঘুরে দাঁড়ায়। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, ডাকছ যে? হেল্প কর। খিদে পেয়েছে। আদনানের কথায় ইলমা মেঝেতে দৃষ্টি রেখে ঠোঁট টিপে হাসে। ত্রস্ত পায়ে এগিয়ে যায়। আদনান বা হাত এগিয়ে দিলে ইলমা সেটা আঁকড়ে ধরে। ইলমার সাহায্য নিয়ে আদনান উঠে দাঁড়ায়। নিজে থেকে ইলমার হাত সরিয়ে নেয়। চোখ মুখ খিচে বন্ধ করে। ভীষণ রকমের জ্বলুনি হচ্ছে চোখে। আদনান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ইলমা আদনানকে দেখছে। বেচারার অবস্থা পুরো নাজেহাল। অসুস্থতা ভালোই ধরেছে। আদনান জিজ্ঞেস করে, দাদি আসেনি? আগামীকাল বিকেলে আসবে। অহ, তাহলে সকালেই বাসা ছাড়তে হবে। তুমি অসুস্থ। চোপ। তুই এসব বুঝবি না। কেউ বেরুতে দেখলে উল্টাপাল্টা ভাববে। সকালে গেলে কেউ দেখবে না। খাবার খেতে আসো। তুই যা এখন। ইলমা চলে আসে। কিচেনে গিয়ে খাবারের প্লেট, গ্লাস সব টেবিলে আনে। আদনানের জন্য ফ্রিজ থেকে লেবু নামিয়ে সেটা কাটে। জ্বরের মুখে লেবু উপকারী হবে। সব রেডি করতে দেখে আদনান ঝিমিয়ে ঝিমিয়ে আসে। হাত পা এবং মাথার ব্যথায় ভালো লাগছে না কিছু। ইলমা চেয়ার টেনে দিতে আদনান বসে। হাত ধুয়ে নিতে ইলমা প্লেটে ভাত বেড়ে দেয়। আদনানের খেতে ইচ্ছে করছে না। এত বড় হয়েছে তারপরও বাচ্চাদের মতো করে আবদার করতে মন চাইছে। খেতে ইচ্ছে করছে না। আদনান ইলমার দিকে একবার তাকায়। সে নিজের খাওয়ায় ব্যস্ত। আদনান খাবার মুখে তুলে জিজ্ঞেস করে, রান্না তুই করেছিস? হ্যাঁ। কেন ভালো হয়নি? বুঝতে পারছি না। সব তেতো লাগছে। খেয়ে নেও। ঔষধ খেলে ঠিক হয়ে যাবে। আদনান কয়েক লোকমা খেয়ে পানি ঢেলে দেয়।
ঔষধ খেয়ে ইলমাকে বলে, আমি পাশের রুমে আছি, কিছু প্রয়োজন হলে বলিস। তোমার নিজের সাহায্য দরকার। আমাকে কি করবে সাহায্য? মুখ বেশি চলে তোর। ভয় পেলে বলিস। না, না, ইলমা ভয় পায়। কথার মাঝে জোরে বাজ পড়তে ইলমা ভয় মৃদু চিৎকার করে উঠে। আদনান বাঁকা হেসে বলে, বেশি চাপা মারবি না। আমি তো জানি তুই একটা ভীতুর ডিম। কথাটা বলে আদনান রুমে চলে আসে। ইলমা টেবিল গুছিয়ে থালা প্লেট ধুয়ে নেয়। সব গুছিয়ে নিজের রুমে আসে। লাইট অফ করতে সব নীরব হয়ে যায়। ইলমার গা ছমছম করে উঠে। এত নিস্তব্ধ সবকিছু, তার উপর আকাশ গর্জন দিচ্ছে একটু পরপর। ইলমার কেন যেন ভয় লাগছে। ব্যালকনি দিয়ে শোষো করে বাতাস ঢুকছে রুমে। ইলমার দরজা লাগাতে মনে ছিল না। সন্ধ্যায় ব্যালকনিতে গিয়ে বৃষ্টির পানিতে হাত ভিজিয়েছিল। এরপর আর দরজা লাগায়নি। তড়িঘড়ি রুমের লাইট অন করে ব্যালকনির দরজা লাগায়। লাইট অফ না করেই বিছানায় গা এলিয়ে দেয়। এপাশ ওপাশ করেও চোখে ঘুম নামাতে পারেনি সে। তার উপর কেমন ভয় ভয় করছে তার। আবার মন টানছে, আদনানের কি অবস্থা একটু দেখে আসা দরকার। তার অবস্থা খুবই শোচনীয়। অনেক চেষ্টা করেও ঘুম আসেনি চোখে। আর না রুমে মন টিকছে। শেষমেশ মনের চিন্তায় হেরে যায় সে। উঠে আদনানের রুমের দরজায় নক করে। দরজা খোলা দেখে ভেতরে যায় সে। আদনান এত তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে। ইলমা আদনানের রুমে কিছুক্ষণ পায়চারি করে। একটা টুল টেনে বিছানার পাশে বসে। নজর যায় আদনানের পেশিবহুল পুরুষালী কাটা হাতে। টি শার্ট হাতের পেশিতে খাপ খেয়ে আছে। তার নিচেই ছুরির কাটা লাল পিঁপড়ের মতো হনহন করছে। ঠোঁটে, গালে কাটা। সেসবে যত্ন নিয়ে ঔষধ লাগানোর প্রয়োজন মনে করেনি আদনান। ইলমা টুলে বসে বিছানায় মাথা রাখে। মুহূর্তে কেঁপে উঠে ভয়। আকাশ গর্জন দিচ্ছে একের পর এক। থামার নামগন্ধ নেই। ইলমার চোখ লেগে আসতে আদনানের গোমরানোর আওয়াজ কানে আসে। ধরপড়িয়ে মাথা তোলে বসে ইলমা। আদনানের হাত স্পর্শ করতে দেখে সেটা অসম্ভব গরম। কপাল চেক দিতে দেখে সেটা গরম হয়ে আছে। আদনানের মুখের দিকে তাকিয়ে ইলমার বেশ মায়া হয়। তারই তো জেঠুর ছেলে, মানে তাদের একই বংশের রক্ত। অন্যরকম একটা টান অবশ্যই আছে। ইলমা উঠে ওয়াশরুমে গিয়ে পানি আনে। খুঁজে সাদা কাপড়ের টুকরো বের করে সেটা দিয়ে আদনানের কপালে জলপট্টি দেয়। ইলমা বুঝতে পারছে না সে আদনানের জন্য এত কিছু কেন করছে। এই অসভ্য, বেয়াদব ছেলেটার জন্য বিরক্তি, বিতৃষ্ণা আর ঘৃণা ছাড়া কিছুই নেই। তবুও আজকে তার অসুস্থতা দেখে বড্ড মায়া হয়েছে। সেটাকে পরোপকারিতা হিসেবে ধরে নিয়েছে ইলমা। কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর ঘুমের ঝংকার চলে আসে। দেওয়াল ঘড়িতে নজর দিতে দেখে রাত 2:30 বাজে। চারপাশ শুনশান নিস্তব্ধ। আকাশের গর্জন এখনো কমেনি। ইলমা শুধু ভাবছে যদি আজকে আদনান না আসতো তাহলে সে কিভাবে থাকতো। এরকম বৃষ্টিতে তৃপ্তি দাদি আসতো না নিশ্চয়ই। সে কিভাবে একা থাকতো। এখন তো তাও একটু ভরসা আদনান। ভয়টা কম হচ্ছে। তখন কি করতো? হুট করে ইলমার চুলের খোপা খুলে সারা পিঠে চুল ছড়িয়ে পড়ে। ইলমার কেন যেন ইচ্ছে হয়নি সেগুলো বাঁধার। এমনিতে ঘুম, তার উপর অলসতাও কাজ করছে। তুলে বসে আদনানের হাতের পাশে মাথা ফেলে ঘুমিয়ে পড়ে ইলমা। ভোর 6:30টায় অ্যালার্ম বাজতে আদনানের ঘুম ভাঙে। অ্যালার্ম থামিয়ে ব্যথায় অসাড় শরীর নিয়ে কাউচ থেকে উঠে বসে। ফোনটা পকেটে নিয়ে বাসার চাবি হাতে নেয়। দুটো চাবি, একটা ইলমার শিউরে রেখে আরেকটা নিয়ে বেরিয়ে পড়ে। দরজায় তালা লাগিয়ে বাইরে আসে আদনান। শরীরের ব্যথা হালকা কমেছে, তবে মাথাটা ভার হয়ে আছে। গেট পেরিয়ে কিছুটা সামনে আসতে দেখে শাহজান বাইক নিয়ে দাঁড়ানো। আদনান বাইকের পেছনে উঠে বলে, তাড়াতাড়ি চালা ভাই, না হলে রাস্তায় পড়ে হাত পা ভাঙতে হবে। তোর মন মর্জি বুঝি না। নিজের বাসা থেকে কেউ চোরের মতো পালায়। আরে ভাই, গতকাল হাতে ছুরি বসিয়েছে নারী দরদি জাতির পিতার লোক। এখন কবে বাসায় এসে হামলা চালায় কে জানে। নারী দরদি জাতির পিতাটা আবার কে? জয় পাকিস্তান, জয় আবরণ। আদনানের কথায় শাহজান হো হো করে হেসে উঠে। মজার সুরে বলে, সদরঘাটের প্রেমিক নারী এখন আবার নারী দরদি জাতির পিতা। জয় পাকিস্তান। আরো কত কি যে শোনব তোর থেকে। ধুরু, মেয়ে দেখ বিয়ে করব। কেন? আমার সেবা করার মতো কেউ নেই। বিয়ে করলে বউ সেবা করবে। আন্টি, বউয়ের সেবার আশায় আছি। ভাবছি 4 বিয়ে করব।
একটা সেবা করে ক্লান্ত হলে আরেকটা সেবা করবে। একটা কর আগে। সেটা সামলাতে পারলে বাকি তিনটার আশা করিস। আদনান জবাব দেয় না। শাহজাহান বাইক টান দেয় জোরে। তাদের বাসার সামনে আসতে আদনানকে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে। তাদের বাসা তিনতলায়। আদনান সিঁড়ি বাইতে বাইতে কত যে গালি দিয়েছে শাহজাহানকে। বিরক্ত হয়ে বলে, তিনতলায় বাসাটা নিতে হলো। দোতলা, নিচতলায় কি ঠাডা পড়ছিল? কোন কাজের না তোরা? তোর হাড়গোড় দুর্বল সেজন্য আজকে এরকম করছিস। আদনান কথা না বলে ভেতরে যায়। শাহজাহানের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। এখন সে নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারবে। তার পরিবারের লোকের নাটকের শেষ নেই। যার দরুন আদনান রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। একটা চিন্তা ছিল, কখন বাসা থেকে বেরুবে। সকাল 8টার দিকে ঘুম ভাঙে ইলমার। চোখ মেলতে নিজেকে বিছানায় আবিষ্কার করে। আশেপাশে চোখ বুলিয়ে বুঝতে পারে সে আদনানের বিছানায় আছে। কারেন্ট চলে এসেছে। কখন এসেছে ইলমা জানে না। এই মুহূর্তে মাথায় আসে, সে আদনানের বিছানায় ঘুমিয়েছিল। বোঝার সাথে সাথে ধরফরিয়ে উঠে বসে। তার লম্বা সরু চুল পিঠ সরিয়ে আছে। মানে খোলা চুল নিয়ে ঘুমিয়েছিল সে। নিজের লম্বা চুল সহজে কাউকে দেখায় না ইলমা। আদনান দেখে নিয়েছে। তার চেয়ে বড় কথা, তাকে বসা থেকে কিভাবে শোয়ালো। আদনান না হাতে ব্যথা পেয়েছে। সাথে সাথে কপাল চাপড়ায়। সে তোটুলে বসে ঘুমিয়ে পড়েছিল। এরপর আদনান তাকে পাশে ঘুমানোর জন্য জায়গা দিয়েছিল। ছি, ছি। আজেবাজে চিন্তায় সে ইলমার মাথায় ভর করে। আদনান আর যাই হোক এরকম কিছু করবে না। কারণ তাকে দেখে মনে হয় না বাজে চিন্তা কুন্তলব আছে। ইলমা খাট থেকে নেমে সামনে এগুতে কাউচে নজর আসে। সেখানে একটা কম্বল অর্ধেক হয়ে গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। তার মানে আদনান তাকে বিছানায় রেখে নিজে কাউচে শুয়েছিল। নাকি ধান্দাবাজি সবকিছু। ইলমার কেন জানি বিশ্বাস হয়েছে, আদনান কাউচে ঘুমিয়েছে। বাকিটা আদনান ফিরলে ভালো মতন জিজ্ঞাসাবাদ করে জানা যাবে। আপাতত রুমটা গুছিয়ে সব পরিপাটি করে রাখাই উত্তম। ভাবা অনুযায়ী ইলমা কাজে নেমে পড়ে। আদনানের খাট টেবিল গুছিয়ে ব্যালকনির দরজা মেলে। ভেজা টাইলসে পা রাখে ইলমা। বাতাসের বাড়িতে পানি এসে পড়েছে ব্যালকনিতে। যদিও চিকন পাইপ দিয়ে পানি বেরিয়ে গেছে, তবুও মেঝে ভেজা রয়ে গেছে। ইলমা আদনানের ব্যালকনি দেখে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। লাইট অফ করে রুইয়ের মেইন দরজা আটকে দেয়। যে আদনান তার রুমে সহজে কাউকে ঢোকার পারমিশন দেয় না, সে আদনান অসুস্থতা নিয়েও ইলমার জন্য বিছানা খালি করে দিল। নিজে কষ্ট করে কাউচে ঘুমালো। আজেবাজে চিন্তা সব মাথা থেকে ছেড়ে ফেলে দেয় ইলমা। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। চুলায় চা বসিয়ে নিজের রুমটা সুন্দর করে পরিপাটি করে নেয়। কিছু আধোয়া জামাকাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেয়। চায়ের মগ হাতে নিজের সুন্দর ব্যালকনিতে আসে ইলমা। বাইরের খোলা মাঠটায় চোখ বোলায়। বৃষ্টি থামার পর প্রকৃতির আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পায়। বাতাসে স্নিগ্ধ, শীতল ঘ্রাণ। চারপাশ আলাদা একটা শান্তি বিরাজ করে। ইলমার ভালো লাগছে সবকিছু। টবে ফোটা অপরাজিতা বৃষ্টির পানিতে স্নিগ্ধ হয়ে বৃষ্টিস্নাত অপরাজিতা হয়ে নিজের রুম মেলে ধরেছে। ইলমা সেই অপরাজিতা ছিঁড়ে কানের পিঠে গুজে। নিজের এলোমেলো চুলগুলোতে হাত বলায়। এই সুন্দর কেস তার ভীষণ পছন্দের। একদম তার মায়ের মতো চুল পেয়েছে সে। রুমে এসে ফোন হাতে নিয়ে ঈশিতাকে কল দেয় ইলমা। রিসিভ হতে সালাম দিয়ে খোঁজ খবর জিজ্ঞেস করে। ঈশিতা ইলমাকে পরিস্থিতি সম্পর্কে বলে। সব শুনে ইলমা আসল কথায় আসে। বলে, কি রান্না করব? আইডিয়া দাও। ঈশিতা জবাব দপায়। চাল ধুয়ে ভাত বসিয়ে দাও কুকারে। মাছ, মাংস তোমার যেটা ভালো লাগে রান্না করে নেও। আচ্ছা করব। হ্যাঁ। তোমার জেঠু, আমি, ইনান বিকেলে রওনা দেব। আসতে আসতে রাত হবে। থাকবে না। ছিলাম তো। সবারই কাজ আছে। তাহলে আমি কি রান্না করব? তোমরা সবাই খাবে রাতে, আমার রান্না যা বাজে। আরে তুমি যা পারো। ফিরে রান্না করার এনার্জি পাবো না। ঠিক আছে। ইলমা কল রেখে রান্না করতে যায়। চাল মেপে ধুয়ে পানি সহ পরিমাণ করে ভাত বসিয়ে দেয়। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ভিজতে দেয়। বাকি সরঞ্জাম কেটেকুটে রেডি করে। মাংস বড় ছুটতে রান্নায় মনোনিবেশ করে ইলমা। কেমন হবে জানে না কিছু। তবুও চেষ্টা করছে ভালো করে রান্না করার। ইলমার রান্নার মাঝে আবার ইনান শেখ কল দেয় তাকে।
ইলমা কল রিসিভ করে সালাম দিয়ে কথা বলে। ইনান শেখ ইলমাকে জিজ্ঞেস করেন, গতকাল রাতে ভয় করেনি তোমা? না বাবা। কিসের ভয়? তবুও ভীষণ চিন্তিত ছিলাম। তার উপর বৃষ্টির জন্য তোমার দাদি আসতে পারেনি। ফারিসকক বলেছিলাম এসে তোমায় নিয়ে যেতে, কিন্তু প্রবল বৃষ্টির জন্য বাসা থেকে বেরুতে পারেনি। আমি ঠিক আছি বাবা। শুনলাম তুমি চলে আসছো। হ্যাঁ, ফিরতে ফুরতে রাত হবে মা। সাবধানে এসো। নিজের খেয়াল রেখো। তুমিও ঠিক করে খাবার খেও। রান্না সাবধানে করো মা। গরম তেল হাতে পড়বে। আচ্ছা। দুপুরের দিকে মেয়ে দেখতে এসেছে ফরিদা পারভীন, ফাতিহা, তৃপ্তি। তারা তিনজন এসেছে জহির আহমেদের ভাইয়ের মেয়েকে দেখতে। এমপির বাড়িতে এসেছে তারা তিনজন। ফরিদা পারভীন তেমন রাজি নন এই মেয়েকে নিয়ে। বেশি বড়লোক বাবার মেয়ে বিয়ে করলে কপালে দুর্গতি আছে। ফাতিহাও তেমন রাজি না। তবুও ফারিসের পছন্দ মেয়েটিকে। সেজন্য নাকচ করতে পারেনি কেউই। তিনজন ভেতরে আসতে শাইলা পুষ্প এবং তার ছোট ঝা সোহেলি রহমান তিনজনকে সাদরে গ্রহণ করে। সোফায় বসতে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয়। টুকটাক কথাবার্তার পর্ব সারতে খাবার পর্ব শুরু হয়। তাদের খাওয়ার মাঝে আগমন হয় আবরণের। সিঁড়ি বেয়ে নিচে নামছে সে। হাতে ব্যান্ডেজ, কপালেও ব্যান্ডেজ। দেখেই মনে হচ্ছে অসুস্থ। ফরিদা পারভীন শাইলা পুষ্পকে জিজ্ঞেস করেন, ওর কি হয়েছে? এক্সিডেন্ট করেছে। বলো কি? আল্লাহর রহমত থাকায় বেশি ক্ষতি হয়নি। আবরণ সোফায় বসতে বসতে বিড়বিড় করে বলে, জি, অল্পের জন্য আমার জয় বাংলা, জয় পাকিস্তান হয়ে যায়নি। মেয়েদের সাথে ক্লাবে গিয়ে রুমোডেট করার কাজকর্ম একটুর জন্য ছুটে যায়নি। যেই লাথি মেরেছিল শালার বেটা। সোহেলি রহমান খাবার প্লেট এনে আবরণের সামনে দেন। আবরণ ধীরে সুস্থ খাবার খাচ্ছে। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে আবরণের কাজিন রৌদিয়া আইরিনকে আনা হয়। শাড়ি পরে এসেছে তবে মাথায় গোমটা নেই। কাঁধ বরাবর চুলগুলো কিছু সামনে আনা বাকিগুলো পেছনে। আহামরি সাজেনি তবে মেয়েটা সুন্দরী। ফারিসের পছন্দ সুন্দর মানতে হবে। কিন্তু ফাতিহার মনে অন্য পরিকল্পনা। আবরণ রৌদিয়ার দিকে তাকায়। বাকিদের দিকেও তাকায়। সে ভালো করে জানে এই বিয়েটা হবে না। রৌদিয়াকে এত তাড়াতাড়ি বিয়েশাদী দেওয়া হবে না। যদিও দেওয়া হয় পছন্দের কেউ থাকলে তার সাথে দিবে, এতে আপত্তি নেই। আবরণ তৃপ্তির দিকে নজর দেয়। বেশভূষা দেখে বুঝতে বাকি নেই মেয়েটা ভদ্র পরিবারের সন্তান। চলাফেরা যথেষ্ট শালীন। কিন্তু আবরণ এরকম হিজাব পর্দা দেখে কিছুটা বিরক্ত হয়ে নাকমুখ কুঁচকায়। আজীবন ওয়েস্টার্ন পেট দেখিয়ে শাড়ি পরা নারী দেখে এসেছে সে। এরকম ভদ্র শালীন মেয়েমানুষ খুব কমই নজরে এসেছে। সেজন্য তেমন কিছু মনে আসেনি। নিজের শরীরের ব্যথায় দম যায় যায় অবস্থা, সেখানে মেয়ে নিয়ে ভাববে কি? তাদের কথাবার্তা শুরু হয়। তবে ভদ্রমহিলাদের কথা অনুযায়ী বোঝা যায় মেয়ে বিয়ে দিবে না। ফাতিহা যেন হাঁফ ছেড়ে বাঁচে। বিদায় জানিয়ে বাইরে আসতে ফরিদা পারভীন বলেন, মেয়ে সুন্দর কিন্তু জাতের না। দেখো, বয়ফ্রেন্ডের অভাব নাই। ফারিসের কথা রাখতে এসেছি। এখন আর মেয়ে দেখছি না ওর জন্য। 6 মাস 1 বছর গেলে আবার দেখব। ফাতিহার কথায় তৃপ্তি বলে, এটা কেমন কথা? ভাইয়া তো এখন বিয়ে করতে চায়। আরে না, আমায় বলেছে জাস্ট মেয়েটা দেখতে। পছন্দ হলে পরে ভাবা যাবে। এখন বিয়ে শাদী করবে না সে। ওহ। তিনজন বাসায় আসে। তৃপ্তির ব্যাগ আগে থেকে গোছানো। সেজন্য তারা আর দেরি করেনি। আবারও রিকশা ধরে রওনা হয় নিজেদের বাসার উদ্দেশ্যে। তৃপ্তিরা বাসায় আসার পেছনে দিয়ে ইলমা আদনানকে মেসেজ দেয়, দাদিরা চলে এসেছে। আদনান রিপ্লাই করে, সন্ধ্যায় ফিরব। ইলমা সিন করে কিছু লিখে না। দাদি তৃপ্তির সাথে গল্পগুজবে মেতে উঠে। 3 দাদি নাতনি ভালোই আড্ডার আসর জমিয়েছে তৃপ্তির রুমে। সাথে আছে তৃপ্তির আনা কিছু ফাস্ট ফুড। সেগুলো খাচ্ছে আর গল্প করছে। তাদের গল্প করার মাঝে ব্যাঘাত ঘটায় আদনান কলিং বেল চেপে। তৃপ্তি ইলমাকে চোখ দিয়ে ইশারা করে উঠতে। সে পারবে না। ইলমা না করেনি। উঠে দরজার হোল দিয়ে দেখে কে এসেছে। আদনানকে দেখে দরজা খোলে। বেচারার চোখ মুখ শুকিয়ে আছে। দেখে যে কেউ বলবে অসুস্থ। ইলমা আদনানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কাউচে ঘুমিয়েছিলে? না, তোর পাশে। বিরক্তি নিয়ে জবাব দেয় আদনান। ইলমাকে পাশ কাটিয়ে ভেতরে যায়।
আদনানের তোত্তারা কথায় ইলমা মৃদু চিৎকার করে বলে, অসভ্য, বজ্জাত। লজ্জাশরম নেই। এত সুন্দর সুন্দর এক্স গার্লফ্রেন্ডদের সাথে এক বেডে ঘুমায়নি তুই কোথাকার কে? ইলমা রেগে জবাব দেয়, সুন্দরভাবে কথা বলা যায় না? না। ইলমার মুখের উপর জবাব দেয় আদনান। ইলমা মুখ ঝামটি মেরে বলে, আহারে, বাংলাদেশের শাহরুখ খান। সেজন্য একটা পার্মানেন্ট গৌরী ওরফে কাজের জি দরকার। এরকম বজ্জাতের জন্য কোন গৌরীর জীবন ধ্বংস না হোক। প্রেমিক নারী বেশি বকছিস না। আমার জন্য কাজের জি অভাব পড়বে না। 4টা বিয়ে করব। ইলমা জবাব দেয় না। সোজা তৃপ্তির রুমে চলে যায়। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে ইলমার যাওয়া দেখছে। মনে মনে ইলমাকে বকছে সে। এই জন্যই কারোর উপকার করতে নেই। একটু মায়া করে হাতের ব্যথা নিয়ে খাটে টেনেটুনে এনেছিল। এই মেয়ে ঘুমন্ত নাকি মৃত বোঝার উপায় নেই। কোন খবরই ছিল না। উল্টো আদনান হাতের ব্যথা নিয়ে কাউচে শুয়েছিল। এখন কত প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার পরিবারের এক একটা সদস্য সেরা নাটকবাজ। ফরিদা পারভিন আদনানের অসুস্থতার খবর শুনে উত্তেজিত হয়ে পড়েছেন। শত হোক তার আদরের নাতি। আদনানকে সবাই মুখে যাই রাগ চাপ দিক, তাকে ছাড়া বাসা খালি খালি লাগে। আদনান দাদির উত্তেজনা মিশ্রিত ব্যথাতুর মুখশ্রীতে পরখ করে। এই টানটা একদম খাঁটি এবং নির্ভেজাল, নেই কোন আশাকাঙ্ক্ষা বা স্বার্থ। ফরিদা পারভিন আদনানকে বকা দিয়ে বলেন, নিজের খেয়াল রাখার দরকার নাই। কোন আজরাইল গুলা আমার নাতিরে এমনে মারল? আল্লাহ সারাইছে, হাতে ছুরি বসাইছে, যদি পেটে বা গাড়ে বসাইতো, কি উপায় হইতো? তারেক আসুক। দাদির কথায় আদনান খানিক হেসে বলে, আরে দাদি, ব্যথা সেরে গেছে। সেরা কাজের চির থেকে সেবা পেয়েছি না। ব্যথা কি আর থাকে বলো? আদনানের এমন কথায় ইলমা চোখ রাঙানি দেয়। সেই চোখ রাঙানি আদনানের দৃষ্টির অগোচর হয় না। ইলমার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে আদনান। তৃপ্তি প্রশ্ন করে, কাজের ছি পাইলা কই? হসপিটালে। নার্স। তৃপ্তির কথায় আদনান মাথা নাড়ায়। ইলমা বিরক্ত হয়। সারারাত সেবা করলো সে, আর সহজে ক্রেডিট দিয়ে দিচ্ছে নার্সকে। কত বড় অকৃতজ্ঞ ভাবা যায়। ফরিদা পারভিন চিন্তিত হয়ে বলেন, সুস্থ না হওয়া পর্যন্ত বাসার বাইরে যাওয়া নিষেধ তোমার। কি বলো দাদি? বাসায় আমার দম বন্ধ লাগে। আমি ছেলেমানুষ, বাইরে যাব এটাই স্বাভাবিক। আগে বলো হসপিটালের সেই নার্সকে ইভটিজিং করনি তো? তৃপ্তির কথায় ইলমা মুখ টিপে হাসে। আদনান বিরক্ত হয়। চোয়াল শক্ত করে জবাব দেয়, মনে ছিল না। যেহেতু তুই মনে করিয়ে দিয়েছিস, এরপরের বার অবশ্যই ইভটিজিং করব। তৃপ্তি হতভম্ব হয়ে বলে, আরে না। আমি কি এটা বলেছি নাকি? তুমি তো ইভটিজার। যখন যেখানে সেখানে মেয়ে, মেয়ের বাপ সবাইকে ইভটিজিং করো। এই চোখ থাকবি তুই। মাথা গরব করবি না। সর সামনে থেকে। মৃদু চেঁচিয়ে জবাব দেয় আদনান। এই না ভালো ছিল, মুহূর্তে টেম্পার গরম। আদনানের ধমক খেয়ে তৃপ্তি চুপসে যায়। তখন ইলমা ফরিদা পারভিনকে বলে, দেখেছো তোমার নাতির ব্যবহারের নমুনা? তৃপ্তি খারাপ কি বলেছে? অসভ্য একটা। যাকে তাকে ইভটিজিং করে। সদরঘাটের প্রেমিক নারী, মুখটা বন্ধ করবি নাকি চড় থাপ্পড় খাবি? মুখ সামলে কথা বলো অসভ্য। কিসের প্রেমিক নারী? ফালতু কোথাকার। চড় মারবে তুমি। হাত দুটো গলায় ঝুলিয়ে দিলে নিশ্চয়ই তেমন কিছু হবে না। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? তোর ধারণা আছে আমি তোর কি কি ক্ষতি করতে পারি? ইভটিজারদের ব্যবহার এর থেকে সুন্দর হয় না জানি। ব্যক্তিত্ব রাস্তার কুকুরের থেকেও নিম্নতর হয়, সেটাও সবাই জানি। দুজনের ঝগড়ায় ফরিদা পারভিন আদনানকে ধমকে বলেন, এত জেদ ভালো না। নীরব হয়ে কথা বলতে হয়। তৃপ্তি খারাপ কিছু বলেনি। তোরা সব কয়টা নাটকবাজ। এরপর আমার সাথে মিল দিতে আসলে খবর আছে বলে দিলাম। ইলমার চোখের দিকে তাকিয়ে বাজখাই কণ্ঠে কথাটা বলে আদনান দুপদাক পা ফেলে নিজের রুমে চলে যায়। বাকিরা তার যাওয়া দেখছে। ইলমা বিরক্ত হয় আদনানের ব্যবহারে। তৃপ্তি নিজের রুমে চলে যায়। ফরিদা পারভিন এবং ইলমা কথা বলছে। মূলত আদনানকে নিয়ে ইলমার কাছে কথা তুলছে ফরিদা পারভিন। ইলমা আদনানের ব্যাপারে বেশ বিরক্ত। কিছু বলতেও পারছে না দাদিকে। ফরিদা পারভিন আফসোসের স্বরে বলেন, আমার নাতিটার কি যে হইল। ক্ষণে ভালা, ক্ষণে রাগ। আর মাত্র 11 দিন সময় আছে। কি যে হইব অ্যাডার। যা খুশি হোক। বিরক্ত লাগে ওকে।
কথাটা বলে ইলমা রুমে চলে আসে। ফরিদা পারভিন ইলমার যাওয়া দেখছে। রুমে এসে ইলমা মেসেঞ্জারে প্রবেশ করে। 2 দিন কলেজ যাওয়া হয়নি। এরই মাঝে টেস্ট এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। ইলমা রুটিন দেখে কপাল কোঁচকায়। তেমন চিন্তা নেই, কারণ তার প্রিপারেশন ভালো। তারপরেও একটা ভয় কাজ করছে। সারা বছর মন দিয়ে পড়াশোনা করে ইলমা। আলতুফালতু কোন বিষয় নিয়ে ইন্টারেস্ট নয় সে। তার ব্যাচমেট বন্ধুরা যেখানে প্রেমে মজে আছে সেখানে ইলমা নিজের বিশ্বস্ততা বজায় রাখছে। হারাম সম্পর্কে জড়াতে চায় না সে। এমনিতে তার বাবার ইচ্ছেতে সব হবে। আগামীকালকে অ্যাডমিট কার্ড আনতে যাবে। পরের দিন থেকে এক্সাম শুরু। টানা 1 সপ্তাহ পরীক্ষা হবে। মাঝে কোন গ্যাপ নেই ভেবে ইলমা খানিক বিরক্ত হয়। পড়ার টেবিলে বসে পড়া রিভিশন করতে থাকে। রাত 8:30টার দিকে ঈশিতা, তারেক মাহমুদ এবং ইনান শেখ বাসায় এসেছে। তৃপ্তি দরজা খুলে দিতে সবাই ভেতরে প্রবেশ করে। যে যার রুমে ফ্রেশ হতে চলে যায়। ইনান শেখ এসেছে সেনে ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখ চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসতে মেয়েকে দেখে জিজ্ঞেস করেন, সন্ধ্যায় নাস্তা করেছো মা? ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ মেয়েকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দেন। ইলমা বাবার আদরে চুপ করে রয়। বাকিরাও লিভিং রুমে আসে। আদনান সবার শেষে আসে। ইলমা এবং ইনান শেখকে দেখে মনে মনে বিড়বিড় করে বলে, নাটক। তারেক মাহমুদ এবং ঈশিতা ছেলের অবস্থা দেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে? আদনান কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, ওই ছেলেপেলের সাথে মারামারি হয়েছিল। বাহ, এভাবেই মার খাবে তুমি? নিজের খেয়াল তো রাখো না। আর তুমি ভালো হবে কবে? আর 11 দিন সময় আছে। তারেক মাহমুদের কথায় আদনান বিরক্ত হয়। জবাব দেয়, কি ভালো হওয়া নিয়ে পড়ে আছো? কোথায়? আমি অসুস্থ সবাইকে বলবে। ফল, মিষ্টি নিয়ে আমাকে দেখতে আসবে। আম্মুকে বলবে ভালো মন্দ রান্না করতে। তা না বলছো, তুমি ভালো হবে কবে? আদনানের কথায় ইনান শেখ তারেক মাহমুদের দিকে তাকান। তিনি ছেলের কথায় মৃদু হাসেন। ঈশিতা জবাব দেয়, তোমার বন্ধুদের বলো তোমায় দেখতে আসতে। আগামীকালকে আসতে বলছি। কথাটা বলে আদনান স্থান ত্যাগ করে। ভাবছে, তার বন্ধুদের বলবে সে অসুস্থ দেখতে আসতে। সবাই মজা নিয়ে বলবে, নাটক বন্ধ কর। সবাইকে সারা বছর নাটকবাজ বলে আদনান। এদিকে নিজেই নাটকে অভিনয় করছে। ভেবেই নাক মুখ কোঁচকায় সে। রুমে আসতে দেখে রিয়ানার কল। বেশ কয়েকদিন হলো কথা হয় না তাদের। আদনান কল ব্যাক করতে রিয়ানা খোঁজ খবর জিজ্ঞেস করে। আদনান স্বাভাবিকভাবেই কথা বলে। অসুস্থতার কথা আর বলেনি। সবশেষে আদনান জিজ্ঞেস করে, ভার্সিটি আসো না কেন? বাসা চেঞ্জ করেছি। ব্যক্তিগত প্রবলেম, তাই খুব কম বেরুই। কি হয়েছে? তেমন কিছু না। প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। ব্যাপারটা কি? এখানকার এমপি বাবার প্রপার্টি চাচ্ছে, ক্লাব বানাবে বোধহয়। বাবা চাচ্ছে না দিতে। এসব নিয়েই ঝামেলা। থ্রেট দিচ্ছে, সেজন্য আমি একটু সাবধানে থাকি। জয় পাকিস্তানের বাপ। জয় পাকিস্তানকে। ও আচ্ছা, আবরণ। আর কি খবর বলো? চলছে। এরপর কি হবে জানি না। আরেহ, চিন্তা করো না। ঠিক হয়ে যাবে। জানি না। ভাবছি শহর ছেড়ে দেব। এত ভয় কিসের? ওরা মানুষ মারতেও দুবার ভাবে না। টেনশন ফ্রি থাকো। আমি যতটুকু সম্ভব তোমায় হেল্প করব। আচ্ছা। দুজন অনেকক্ষণ কথাবার্তা বলে ডিনারের জন্য ডাক পড়তে আদনান কল কেটে বাইরে আসে। সবার সাথে বসেই খাবার খায় না এসে। তেমন কথা বলেনি সে। রুমে এসে গ্রুপে কল দেয় আদনান। একে একে সবাই জয়েন করে কলে। আদনান সবার উদ্দেশ্য বলে, আগামীকালকে আমাদের বাসায় তোদের দাওয়াত। আদনানের এরকম কথায় সবাই একসঙ্গে বলে, কি? আদনান বিরক্ত হয়। যেখানে যায় সেখানেই নাটক। তার বন্ধুরাও কম না। নির্মাণ বলে, সত্যি ভাই, তুই দাওয়াত দিচ্ছিস? ভেবেছিলাম তোর বিয়ে ছাড়া এই বাসায় আসা হবে না। নির্মাণের কথায় বাকিরা হাসে। কারণ আদনান কখনো তাদের দাওয়াত করেনি বাসায় আসার জন্য। যতবার আসার জন্য আবদার করত, রেস্টুরেন্টে খাওয়াতো। তবুও বেটা বাসায় বন্ধুবান্ধব আনতো না। এর কারণ জিজ্ঞেস করলে বলতো, আমার বউ নেই, তোদের রান্না করে খাওয়াবে কে? কিন্তু তার আম্মু, বাবা এরকম না। অতিথি আপ্যায়ন খুব ভালো করে করতে পারে। নির্মাণের কথায় আদনান ধমক দিয়ে বলে, আমি অসুস্থ, আমাকে দেখতে আসবি তোরা?
এখন তো বাইরে বেরুতে দিবে না। তোরাই আয়, আড্ডা দেব। তোকে দেখতে যাওয়ার জন্য সাথে কি নেব? শাহজানের কথায় নির্মাণ বলে, জুনিয়র মেয়ে জোগাড় করিস। শাহরিয়ার আদনান শেখ হিপটিজিং করবে তাকে। এই হালার পো চুপ থাক। এই হিপটিজিং কথাটা শুনতে শুনতে বিরক্ত আমি। আদনানের কথায় নিষাদ জবাব দেয়, তাহলে ভালো হয়ে যা। তুই ভালো হও। আদনান বাজে ছেলে, বাজেই থাকবে। আল্লাহ এই ছেঁড়াকে সঠিক পথে আনো। রাহার কথায় নির্মাণ জবাব দেয়, কাকে জানি ভালোবাসে আমাদের ইবটিজার ভাই শাহরিয়ার আদনান শেখ। বল ভাই, মেয়েটাকে। তোর নানি। তোর নানিকে ভালোবাসি আমি। আমার নানি আরো 3 বছর আগে মারা গেছে। মুখ বন্ধ কর। আদনানের কথায় নির্মাণ আর এই যথা তোলেনি। তবে সবাই শিওর আদনান নতুন কারো প্রেমে পড়েছে। কিন্তু কে সে সেটাই জানে না কেউ। কারণ রিসেন্ট কোন মেয়েকে পছন্দ করা নিয়ে কিছু বলেনি আদনান। অন্যান্য সময় বন্ধুমহলে মেয়ের ডিটেইলস, পিকচার সবই দেখাতো সে। এবার কিছুই করছে না। সকালে ইলমা, তৃপ্তি দুজনেই কলেজ গিয়েছে অ্যাডমিট কার্ডের জন্য। ঈশিতা এবং ফরিদা পারভিন একা হাতে রান্নাবান্না সামলাচ্ছে। আদনানের বন্ধুরা আসেনি এর আগে। এই প্রথম আসবে, সেজন্য আদর আপ্যায়ন একটু অন্যরকম হওয়া চাই। একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আদনান। ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমটা গোছায় সে। নিজের রুম নিজেই গোছাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। 11টার দিকে ইলমা তৃপ্তি বাসায় চলে আসে। দুজন ফ্রেশ হয়ে ঈশিতাকে কাজে হেল্প করে। কাজকর্ম শেষ হতে ইলমা গোসল সেরে নামাজ আদায় করে নেয়। এরই মাঝে কিছুটা হইচই কানে আসে। ইলমা বুঝে আদনানের বন্ধুরা এসেছে। ইলমা রুমেই থাকে। তাদের সামনে যেতে লজ্জা করছে তার। আদনান তার বন্ধুদের সাথে দাদি, মা, তৃপ্তির পরিচয় করিয়ে দেয়। নির্মাণ আদনানকে কনুই দিয়ে গুতা মেরে বলে, তোর প্রেমিক নারী কেথায়? জানি না। বিরক্ত নিয়ে বলে আদনান। নির্মাণ খানিক হেসে বলে, ব্রেকআপ হয়েছে। আজকে তোর খাওয়া বন্ধ। উল্টাপাল্টা বলছিস কেন? বাপরে। সামান্য কথায় আমার দুপুরের খাওয়া বন্ধ করে দিবি? হুম। কথাটা বলে আদনান শাহজানের দিকে তাকায়। যেহেতু দুপুরের খাওয়া, সেজন্য দেরি করেনি। সবাই টেবিলে বস খাবার খেতে। আদনান তৃপ্তিকে ডাকে। তৃপ্তি আসতে নিষাদ বলে, পাশে বসো। দূরে দূরে থাকছ কেন? তৃপ্তি খানিক লজ্জা পায়। জবাব দেয়, তেমন কিছু না। আদনান সেসব তোয়াক্কা না করে বলে, মেলিচা কোথায়? রুমে। খাবার খাবে না? খাবে। ডেকে আনো তো। তোদের নাটকের শেষ নেই। ছেলে ফ্রেন্ড রাখতে পারে, কিন্তু মেহমানদের সামনে আসতে যত সমস্যা। লিভিং রুমে পা রাখতে আদনানের কথা কর্ণকুহর হয় ইলমার। দাদি তাকে ডেকে এনেছে খাবার খেতে। দাদির সাথেই এসেছে সে। আদনানের ঝাঝালো কণ্ঠের বলা কথা শুনে ইলমা বিরক্ত হয়, সাথে কিছু লজ্জা পায়। বাকিদের দিকে তাকানোর সাহস করতে পারেনি। ইলমাকে আসতে দেখে আদনান বিরক্ত হয়ে বলে, সদরঘাট থেকে আসতে এত দেরি হচ্ছে যে ভেবেছিলাম প্রেমিক নারীর জন্য হেলিকপ্টার পাঠাবো। কিন্তু প্রেমিক নারী তার আগে তার পদধূলি দিয়েছে। ধন্য হলাম। প্লিজ আসন গ্রহণ করুন। আদনানের অপমানসূচক বাক্যে ইলমা জবাব না দিয়ে সোজা পাশ কাটিয়ে কিচেনের দিকে যায়। তৃপ্তি মুখ টিপে হাসে। নির্মাণও হাসছে। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান হতভম্ব হয়ে যায়। বাকিদের ধমকে বলে, খাবার খাওয়ায় মনোযোগ দে। ওর ভাব এমনিতেও একটু বেশি। নির্মাণ চুপি চুপি বলে, এটা কিন্তু বেস্ট। চোপ। আদনান খাবার খাবে কি রাগ হচ্ছে ইলমার প্রতি। নিজে যে কতগুলো কথা বলেছে সেসবে তার হেলদোল নেই। পুরোটা সময় আর ইলমা এদিকে আসেনি। বাকিরা খাবার খেয়ে ঈশিতার রান্নার প্রশংসা করে। কিছুক্ষণ বসে থাকার পর সবাই আদনানের রুমে যায়। নির্মাণ আদনানের গিটার নিয়ে নাড়াচাড়া করছে। রাহা বলে, চল ছাদে যাই। আদনান গান শোনাবে। বিকেলে। শান্ত স্বরে জবাব দেয় আদনান। বাকিরা কেউ ফোন স্ক্রোল করছে। কেউ আদনানকে নিয়ে হাসছে। ইলমা কিভাবে সূক্ষ্মভাবে আদনানের মাথা হেট করে দিল। খাবার খেয়ে ইলমা রুমে চলে আসে। তৃপ্তিও নিজের রুমে চলে যায়। রুমে এসে ইলমা পায়চারি করতে থাকে। এখনো তার গা জ্বলে যাচ্ছে আদনানের কথার জন্য। কত বড় দুঃসাহস! সব সময় এমন করে আদনানটা। বিকেলে সবাই মিলে ছাদে আসে। এক একজনের অবস্থা খারাপ চারতলা বেয়ে। নির্মাণ গিটার নিয়ে উঠেছে। আদনান তৃপ্তিকে মেসেজ দিয়ে বলে, মেলিচাকে নিয়ে ছাদে আয়। তৃপ্তি রিপ্লাই করে, ও আসবে না।
আসবে? বল, আমি বলেছি আসার জন্য। না আসলে, আমি আসবো। আচ্ছা দেখি। তৃপ্তি ইলমার রুমে যায়। সাহস সঞ্চয় করে বলে, ছাদে যাবি ইলমা? এখন? বিকেল বেলা। চল, শিমুলকে আসতে বলবো। আড্ডা দেব। ভালো লাগছে না। তৃপ্তি এটা ওটা বলে টেনেটুনে ছাদে নিয়ে আসে ইলমাকে। ইলমা ছাদে এসে বিস্ময় নিয়ে তাকায় তৃপ্তির দিকে। সে জানতো না আদনান যে তার বন্ধুদের নিয়ে ছাদে। ইলমা যাওয়ার জন্য পা বাড়াতে তৃপ্তি হাত ধরে নেয়। আদনান রাহাকে চোখ দিয়ে ইশারা করলে রাহা বলে, এদিকে আসো মেলিচা। এত লজ্জা পাচ্ছ কেন? তৃপ্তির সাথে সামনে এগোয় ইলমা। তাদের সামনে আসতে নিশাত বলে, আমরা তোমার বড় ভাই বোনের মতো। এত লজ্জা পাচ্ছ কেন? আমরাই তো। ইলমা দৃষ্টি মেঝেতে রেখে বলে, তেমন কিছু না। বাকিদের সাথে টুকটাক পরিচয় হয় ইলমা। সবাইকে নিজের নামের উচ্চারণ বলে, ম্যালিসা, নট মেলিচা। টুকটাক কথাবার্তা বলে নির্মাণ গিটার অফ সুর তোলে। আদনান গান গাইবে। বন্ধুমহলে গান গায়, ভিডিও মেক করে। তবে ফ্যামিলি মেম্বার্সদের সামনে গান গায় না তেমন। কি গান গাইবে ভাবতে ভাবতে আদনান সুর তোলে, গাওয়া শুরু করে। আমি প্রেমিক, আমি কবি। তুমি সিরিয়াস স্বভাবে দেখো সবই। আমি গেম খেলে সারা রাত জাগি। তুমি পড়ুয়া মেয়ে বেজায় রাগী। আমি বিড়িখোর, আমি আড্ডাবাজ। পড়াশোনা শুধু তোমার কাজ। তোমার প্রিয় বিড়াল ছানা। আমার প্রিয় কুকুর। তোমার প্রিয় পাহাড়ি ঝর্ণা। আমার প্রিয় পুকুর। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? তোমার গল্পে আমি ভিলেন, আমার তুমি রানী। যখন আমি প্রেমে সিরিয়াস, তোমার কাছে ফানি। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? আদনানের গান গাওয়া শেষ হতে কেউ কেউ শব্দ করে হাসে তো কেউ কেউ বাহবা দেয়। নির্মাণ চট করে বলে, গানটা তোর সাথে খাপে খাপ মিলেছে। কিন্তু গোলাপ ফুলের জায়গা জবা ফুল কাকে দিলি ভাই? আদনান নিচের দিকে তাকিয়ে হাসে। জবাব দেয়, এই বিল্ডিংয়ের সবচেয়ে সুন্দরী মেয়েকে দিয়েছি। আদনানের কথায় বাকিরা হেসে মজা নেয়। শাহজান জিজ্ঞেস করে, মেয়েটাকে? তখন তৃপ্তি জবাব দেয়, শিমুল নাকি? বাকিরা তাকায় আদনানের দিকে। এই নামটা শুনে আদনান বেজায় বিরক্ত হয়। জবাব দেয়, এই সুন্দর মানে কি সাদা চামড়া নাকি? সবার চোখে সাদা চামড়া সুন্দর, কিন্তু আমার কাছে সেটি না। আমার মনে গেঁথেছে যে মেয়ে, সে কুৎসিত। অসুন্দর হলেও আমার চোখে সে বিশ্ব সুন্দরী। তাহলে তোর পছন্দ করা মেয়ে এই বিল্ডিংয়ের? নিশাতের কথায় আদনান জবাব দেয়, না। ওটা তো কথার কথায় বলেছি। আমার পছন্দের নারী তোদের আশেপাশেও নাই। নির্মাণ চিন্তিত ভঙ্গিতে জবাব দেয়, তাহলে কে সেই মেয়ে? তোর নানি। ফাজলামি ছাড়। মেয়েটাকে সেটা বল। এই তোরা আমার বাসা ছাড়বি কখন সেটা বল। আসলে তো যাওয়ার নাম গন্ধ থাকে না। আদনানের এমন কথায় ইলমা হতবাক হয়ে যায়। অতিথিদের কেউ এভাবে তাড়িয়ে দেয়? কত বড় অসভ্য ভাবা যায়। নিশাত মুখ বাঁকিয়ে জবাব দেয়, আজকে থাকবো। তোর কোন সমস্যা? অবশ্যই সমস্যা। তোদের না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই। নিজেই তো ডেকে আনলি। এখন তাড়িয়ে দিচ্ছিস। শাহজানের কথায় আদনান জবাব দেয়, তোদের নজরের প্রতি আমার বিশ্বাস নেই। সেজন্য তাড়িয়ে দিচ্ছি। নির্মাণ জোরে সোরে বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই দিন দেখার জন্য খোদা বাঁচিয়ে রেখেছে। আদনান নির্মাণের পিঠে কিল বসিয়ে বলে, নাটক বন্ধ কর, না হলে লাথি মেরে নাটক করা বের করে দেব। আল্লাহ তোকে হেদায়েত দান করুক। আমিন। আদনান কথার ফাঁকে ইলমাকে একবার পরখ করে। সে তৃপ্তির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদনান আকাশের দিকে তাকায়। সময়টা গোধূলির শেষলগ্নে। সূর্যের রশ্মি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশে লাল, গোলাপি এবং কমলা রঙের মিশ্রণ ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। পরিবেশে এক ধরনের নিস্তব্ধতা চলে এসেছে। কিছু কিছু পাখি ঝাঁক বেঁধে বাসায় ফিরে যাচ্ছে এবং প্রকৃতিও কিছুটা শান্ত হয়ে পড়েছে। এই শান্ত প্রকৃতি, রক্তিম আকাশ যেন জীবনের অস্থিরতা এবং সময়ের গতির স্মরণ করিয়ে দিচ্ছে। অন্যদিকে প্রকৃতিতে আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। যেহেতু মাগরিবের আজান পড়বে চারদিকে, সেজন্য সবাই একে একে ছাদ পরিত্যাগ করছে। নিশাত, শাহজান কথা বলতে বলতে আগে যাচ্ছে। পেছনে নির্মাণ এবং তৃপ্তি। তাদের পেছনে ইলমা এবং ইলমার পেছে আদনান নামছে ছাদ থেকে।
ইলমা আনমনা হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আদনান ইলমাকে পাশ কাটিয়ে নির্মাণের পেছনে আসে। কাঁধে হাত রেখে বলে, নাস্তা খেয়ে চলে যাবি কিন্তু। শালা, এরকম কেন তুই? এভাবে কেউ তাড়ায়? তোদের নজরে বিশ্বাস নেই? যত তাড়াতাড়ি বিদায় হবি তাতেই মঙ্গল। দিলাম না নজর? তাহলে তো ভালোই। এই ম্যালিসা কি সিঙ্গেল? আদনান বিরক্ত হয়। জবাব দেয়, যদি সিঙ্গেল হতো তাহলে কি সদরঘাটের প্রেমিক নারী বলে ডাকতাম? নির্মাণ না বোধকে মাথা নাড়ায়। আদনান বলে, ওর ছেলে ফ্রেন্ড আছে। ছেলে ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আলাদা। ওর কথা আমায় বলিস না তো। বিরক্ত হয়ে বলে আদনান। নির্মাণ টপিক চেঞ্জ করে বলে, তোর বোনের সাথে লাইন লাগিয়ে দে। তোর মতো 12 ব্যাটারির সাথে আমার বোনের লাইন লাগানো তো দূরে থাক, রাস্তাটাই ভেঙে দেব। তোর মতো ভাই থাকলে ওদের দুজনের আর প্রেম করা লাগবে না। শালার ভাই, নিজে তো 100টা প্রেম করিস, ওদের বেলায় এমন বেইমানি কেন? তৃপ্তি আমার বোন। সেজন্য প্রেম ভালোবাসার মায়রে বাপ। কিন্তু মেলিচা তো আরেক বেডার বউ। ওর প্রেম করা না করা নিয়ে আমার কিছু যায় আসে না। দেখিস না ওর ছেলে ফ্রেন্ড আছে। তৃপ্তির নেই। নির্মাণ সন্দিহান দৃষ্টিতে তাকায় আদনানের দিকে। কথার কোন ঠিক নেই। মানে যাই হোক, ঘুরে ফিরে ম্যালিসার ছেলে ফ্রেন্ড নিয়ে কথা আসবেই। ঘুরে ফিরে একই কথা, ম্যালিসার ছেলে ফ্রেন্ড আছে। আদনানের কথার ধরন দেখে নির্মাণ আশা ছেড়ে দিয়েছে। এই বিষয়ে কথা তোলাই বন্ধ করে দিয়েছে। ম্যালিসার ছেলে ফ্রেন্ড নিয়ে আদনানের অনেক সমস্যা। ভেতরে ভেতরে জ্বলছে পুড়ছে কিন্তু মুখে বলছে না। তবে জায়গা বুঝে খোঁচা মারছে। কিন্তু এসব ব্যাপারে ইলমার কোন হেলদোল নেই। এটা সত্যি তৃপ্তির ছেলে ফ্রেন্ড নেই। ইলমার আছে। ফ্রেন্ডশিপ হয়ে গেছে। সব মানুষ তো আর খারাপ হয় না। তেমনি রিহান এবং মাহিমও ভালো ছেলে। ইলমা যখন হেল্প চায় পায়। বিপদে পাশে পায়। এরকম কয়জন করে? তাদের নিজেরও গার্লফ্রেন্ড আছে। কিন্তু আদনানের মাথায় সেই একই পোকা, ইলমার ছেলে ফ্রেন্ড আছে। ইনান শেখ এবং তারেক মাহমুদের সাথে দেখা করে, একসাথে বসে নাস্তা করে আদনানের বন্ধুমহল। অনেকক্ষণ গল্পগুজব করে। কিন্তু আদনানের জ্বালায় বেশিক্ষণ থাকতে পারেনি। এই সময়ের মাঝে কতবার যে নির্মাণকে তাড়িয়েছে হিসাব ছাড়া। বলা যায় তার অ্যালার্জি ছুটে গেছে নির্মাণ, শাহজান, রাহা, নিশাত এতক্ষণ তার বাসায় থাকায়। আদনামের জ্বালা যন্ত্রণার অবসান ঘটিয়ে 8টার দিকে সবাই বিদায় নেয়। তাদেরকে বিদায় দ্বীপ আদনান যেন হাঁফ ছেড়ে বাঁচে। মনে মনে শপথ নিয়েছে তৃপ্তি ইলমার বিয়ের আগে ওদের আর এই বাসায় আনছে না। ছাদ থেকে এসে মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেয়েছে ইলমা। এরপর পড়ার টেবিলে যে বসেছে, 10টার দিকে এসে ডিনার সেরেছে সবার সাথে। আগামীকালকে তার ইংলিশ এক্সাম। সেজন্য পড়ছে মনোযোগ দিয়ে। ইংলিশ এক্সামের পর বাংলা এক্সাম। সব উল্টাপাল্টা রুটিন দিয়ে রেখেছে। কেটে গেছে 5 দিন। ফাইজা চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে। ইলমার এক্সাম চলছে জোরদমে। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। খাওয়ার সময় ছাড়া লিভিং রুমে আসে না সে। সারাক্ষণ বইয়ে মুখ গুজে রাখে। ইলমার পড়াশোনা নিয়ে এত সিরিয়াসনেস দেখে আদনান বিরক্ত হয়। এত খাটনি করে লাভ কি? সেই তো বিয়ে করে বাচ্চা সামলাবে। তার চেয়ে কোনোরকম টাইপের পড়ালেখা করা ভালো। প্যারা নাই, চিল। 2 দিন পর রেজাল্ট দিলে দেখা যাবে ইলমা ফার্স্ট বা সেকেন্ড হয়েছে। কিন্তু তাতেও সে খুশি না। কেঁদে কেটে মুখ লালনীল বানাবে। তাতেও আরেকটা নাটক সৃষ্টি হবে। আদনান আছেই তার পরিবারের এক একজন সদস্যের নাটক উপভোগ করার জন্য। এছাড়া আরও কি? আদনানের জ্বর ভালো হয়েছে, তবে শরীর কিছুটা দুর্বল। তাতে আদনানের কি যায় আসে? সে বিন্দাস বাইক নিয়ে ঘোরাঘুরি করছে। মাঝে মধ্যে মেয়েদের ইভটিজিং করছে। বেশ চলছে তার দিন। আজকেও তার ব্যতিক্রম না। সকালে নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্য রওনা হয়েছে আদনান। মেইন রাস্তার জ্যাম ফেলে বাইক নিয়ে বেরিয়ে আসে। এই রাস্তায় তেমন জ্যাম নেই। রাস্তায় স্টুডেন্টরা কলেজ যাচ্ছে, স্কুল যাচ্ছে। আদনান বাইকের গতি কমায়। সামনে দল বেঁধে যাচ্ছে কিছু কলেজের স্টুডেন্ট। পেছনে একটা মেয়ে। সে একাই যাচ্ছে। আদনান মেয়েটার সোজাসুজি এসে বলে, চুমকি চলেছে একা পথে। সঙ্গী হলে দোষ কি তাতে? আদনানের এরকম গান শুনে মেয়েটি তার দিকে তাকায়। মেয়েটার তাকানো দেখে আদনান বিরক্ত হয়। সামনে নজর দেয়। তখন মেয়েটি কিছুটা জোরে বলে, ভাইয়া রাইড শেয়ার করুন। মেয়েটির কথায় আদনানের হাসি পায়। তবে হাসে না।
জবাব দেয়, আমার বাইকের পেছনে মেয়ে মানুষ নেই না। তাহলে গানে কেন বললেন সঙ্গী হলে দোষ কি তাতে? এখন রাইড শেয়ার করেন। চুমকি পথে একা চলছে সেজন্য বলেছি। আমার বাইকে মেয়ে মানুষ উঠাই না। আপনি চাইলে ওভারকল করে নিতে পারেন। কথাটা বলে আদনান বাইকের স্পিড বাড়ায়। সোজা চলে আসে ভার্সিটিতে। এসেই একটা সিগারেট ধরায় আদনান। জ্বলন্ত সিগারেট হাতের ফাঁকে নিয়ে সামনে হাঁটে এবং কিছুক্ষণ পরপর সেটা মুখে নিয়ে টান মারে। তার বন্ধুদের কাছে আসতে নির্মাণ খবর দেয় জয় আবরণের সাথে বাইক রেস করার জন্য। তারা প্ল্যানিং করেছে বাইক রেসের। বাইকাররা অংশগ্রহণ করতে পারে, তবে জিতলে অন্যরকম সুবিধা, সেটা হলো গার্লফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে পারবে। সব খরচ যারা হারবে তারা বহন করবে। আদনান এরকম পুরস্কারের কথা শুনে মৃদু হাসে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। আদনান বলে, জয় যেমন বলদ, ওর বুদ্ধিও তেমন মাথামোটা। কি রে, ওর জয় বাংলায় সেদিন যেভাবে লাথি মেরেছিলাম এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল? আদনানের কথায় নির্মাণ বলে, ট্রিটমেন্ট নিয়েছে এতদিন সেজন্য জয় পাকিস্তানের মূল্যবান সম্পদ, জয় বাংলা সুস্থ হয়ে গেছে। ওদের কথাবার্তা শুনে বাকিরা হাসছে। আদনান জয়ের মেশিনে লাথি মেরেছিল, যেটাকে এখন জয় বাংলা বলে সম্বোধন করছে। তখন শাহজান মুহিত বলে, আচ্ছা ভাই, সেদিন তো গান গাইলি, আমি প্রেমিক, আমি কবি। বুঝলাম প্রেমিক, কিন্তু কবি হলি কবে? মনের কবিতাই আসল কবিতা। সেই হিসাবে কবি আছি। শোন, প্রেমিক মানেই তো কবিতাই না। তাহলে একটা কবিতা শোনা। শাহজানের কথায় রাহা বলে, বল একটা কবিতা। নিশা তো চেপে ধরে। নির্মাণ তো খুশিতে বলে, প্লিজ ভাই একটা কবিতা শোনা। যদি শোনাস তাহলে আমার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে একদিন ডেট করতে দেব তোকে। অতি আবেগে কথাটা বলেছে নির্মাণ। আদনান বাঁকা হাসে। সিগারেটে শেষ টান দিয়ে সেটা ফেলে দেয়। নির্মাণ আদনানের ভাব দেখে ঢোক গিলে। সত্যি তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার জন্য এই অসভ্য কবিতা বলবে না তো? হায় হায়, তাহলে তো তার গার্লফ্রেন্ড তার কপালে লাথি মেরে আদনানের সাথে ছুটবে। আদনান নির্মাণের কথাটা সিরিয়াস নেয়। একটা কবিতা সে বলবে, সমস্যা নেই, কিন্তু একদিনের ডেটের জন্য যে গিফট নিবে সেখানে যা টাকা খরচ হবে সেটাও নির্মাণের পকেট থেকেই নিবে। শাহজান আগ্রহ নিয়ে বলে, নির্মাণ তার গার্লফ্রেন্ড দিবে তোকে। আমার দেওয়ার মতো কিছু নেই, তবে তোর বিয়েতে কাপপিরিচ দেব। শাহজানের কথা শেষ হতে নিশাত বলে, আমি পিঙ্ক কালার ডিনার সেট দেব। তখন আদনান ধমকে বলে, তোরা থামো। নির্মাণ একদিনের জন্য ডেটে যাওয়ার জন্য তার গার্লফ্রেন্ড দিবে, সাথে একদিনে ডেটে গেলে যা টাকা খরচ হবে সেটাও দিবে। হ্যাঁ দিবে, সমস্যা কোথায়? নিশাতের কথায় নির্মাণ চোখ রামায়। আদনান নির্মাণের চেহারা দেখে হাসে। মুহূর্তে সিরিয়াস হয়ে যায়। আনমনা হয়ে বলে, তুমি কাব্য, তুমি গল্প, তুমি উপন্যাস, তুমি বিচ্ছেদ, তুমি দহন, তুমি গভীর যন্ত্রণা, তুমি আবেগের প্রশ্রয়, তুমি আমার গল্পের সূচনাবিহীন উপসংহার। মনোহরিণী নাকি আমার হৃদয়েশ্বরী, তুমি যে চিরন্তন প্রেরণা। তুমি তো অশ্রুজলে সিক্ত সুখী পিয়া, তুমি রাতের নীরব আকাশ, তুমি স্বপ্নের অভিজ্ঞান, চিরকালই অমল। তুমি এক একটি রহস্যময় দৃষ্টি, তুমি প্রেমের অদৃশ্য সুর, অবিরত বয়ে চলা, আমার গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। আদনানের প্রেমময় কবিতা শুনে সবাই অবাক হয়, সাথে হাত তালি দেয়, প্রশংসা করে। আদনান যে সত্যি কাউকে ভালোবাসে এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। এদিকে নির্মাণ মনে মনে গালি দিচ্ছে আদনানকে। সে তো আবেগের ঠেলায় বলেছিল কথাটা। কে জানতে আদনানের মতো মেয়েবাজ, বজ্জাত ছেলে সেটা সিরিয়াস নিয়ে প্রেমময় কাব্য শোনাবে। নির্মাণ নাকমুখ কুঁচকে তাকায়, বিড়বিড় করে বলে, শালা, একজনকে ভালোবেসে অনুভূতি পুষছে, অন্যদিকে বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যেতেও এক পায়ে রাজি আছে। চলবে। গল্প, গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা, দ্বিতীয় পর্ব। লেখনীতে শার্লিন হাসান।